সীমান্ত, এই সীমান্ত, এবার ঘুম থেকে ওঠ বাবা, আর কত ঘুমাবি? উফ মা, এত সকালে কেন ডাকছো? বাড়িতে কি ডাকাত পড়ছে নাকি? কয়টা বাজে সে খেয়াল কি তোর আছে? কলেজে যাবি না? পরে কিন্তু আমাকে বলতে পারবি না যে আমি তোকে ডাকিনি। কয়টা বাজে? ঘড়ির দিকে তাকা আর দেখ, অলরেডি 8:30 বাজে। উফ মা, তুমি আরো আগে ডাক দিবা না? দিলা তো লেট করিয়ে। তুমি যাও, আমি আসছি। এখন তো সব আমার দোষ। তাড়াতাড়ি আয়, তোর বাবা তোর জন্য ওয়েট করছে নাস্তার টেবিলে। ওকে মা, তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। থামো চলে গেছে, আর আমি ফ্রেশ হতে হতে আপনাদের কাছে পরিচয়টা দিয়েই ফেলি। আমি সীমান্ত, বাবা মায়ের একমাত্র ছেলে। আর আমার একটা ছোট বোন আছে, নাম সারা। আর আমার বাবা হলেন দেশের একজন বড় ব্যবসায়ী। এখন এতটুকুই থাক, বাকিটা আপনারা পরে জানতে পারবেন। তো আপনাদের সাথে পরিচয় দিতে দিতে আমি রেডি হয়ে গেছি। গুড মর্নিং আব্বু। গুড মর্নিং। তো এত দেরি হলো কেন ঘুম থেকে উঠতে? তোমার জন্য সবাই বসে আছে নাস্তা না করে। সরি আব্বু, আসলে কাল রাতে ক্লাসের কিছু অ্যাসাইনমেন্ট করতে গিয়ে একটু রাত হয়ে যায়, তাই একটু দেরি হয়ে গেছে। ইটস ওকে। তা তোমার লেখাপড়া কেমন চলছে? খুব ভালো। ওকে, সবাই নাস্তা করা শুরু করো। সবাই এখন নাস্তা করছি। আম্মু, আমাকে একটা কলা দাও তো। না আম্মু, ওকে আর দিও না। দেখো সারাদিন খেয়ে খেয়ে একটা ছোটখাটো হাতি হয়ে গেছে। কি? আমি হাতি? আমি হাতি হলে তুই কি? তুই একটা চলো হস্তি। এই তোরা আবার কি শুরু করলি? এবার থাম আর চুপচাপ নাস্তা কর। দেখো না, তোমার ছেলে আমাকে হাতি বলে। আরে ও তো তোকে রাগানোর জন্য বলে, তাই কেন বুঝিস না? এবার খাবার খা। আসলে আমার খুব আদরের বোন হলো সারা, খুব ভালোবাসি ওকে। সারাও আমাকে খুব ভালোবাসে, বলতে গেলে আমাকে চোখে হারায়। কিন্তু কেন জানি ওকে রাগাতে খুব ভালো লাগে, তাই একটু আধটু জ্বালাই আর কি। আমার খাওয়া শেষ, আমি গেলাম। যা, তোর জন্য তোর নিধি আপু বাইরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। এই রে, কাম সারছে। আবার নিধি আপু, যাকে আমি সবচেয়ে বড় ভয় পাই, আবার তার সাথেই যেতে হবে? কি রে, কি ভাবছিস? না মানে, আমি বাইক নিয়ে চলে যাই। তোমাকে না একদিন বললাম তুমি সব সময় নিধির সাথে কলেজে যাবে, আর একদিন বাইকের কথা বলে বাইক তালা মেরে রেখে দেব, আর নিধি যা বলবে সব শুনবে। এখন যাও, কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে মেয়েটা। তোর কিছু ভালো লাগে না? কিছু বলবে নাকি তুমি? না আপু, কিছু বলিনি। আচ্ছা যাও তাহলে। এখন নিধি আপুর সম্পর্কে কিছু বলা দরকার। নিধি আপু আমার বড় চাচার একমাত্র মেয়ে, আর চাচা হলো বর্তমান মেয়র। আর তার আপুকে অনেক আদর করে বড় করেছে, না চাইতেই সবকিছু আপুর হাতে এনে রেখে দিয়েছে। আর আপু যা চায় তা যেভাবেই না কেন তা নিজের করেই ছাড়ে। আর আপুর একটা বড় ভাই আছে, নাম নিশাত। সেও এক জননেতা। আপুর কথা বলতে বলতে চলে এসেছি গাড়ির কাছে। এসে দেখি আপু গাড়ির সাথে হেলান দিয়ে মোবাইল টিপছে। গুড মর্নিং আপু। আপু মারলে কেন? আমি কি করছি? এত দেরি হলো কেন তোর আসতে? আর রাত জেগে কি করিস তুই, যে সকালে ঘুম থেকে উঠতে পারিস না? রাতে অ্যাসাইনমেন্ট করছিলাম, তাই একটু দেরি হয়েছে উঠতে। অ্যাসাইনমেন্ট করস না কোনো মেয়ের সাথে চ্যাটিং করস? না আপু, সত্যি বলছি। এই যে দেখো অ্যাসাইনমেন্ট, দেখিয়ে দিলাম, না হলে আবার মারতেও পারে। কোনো বিশ্বাস নেই এই মেয়েকে। আচ্ছা গাড়িতে উঠে বস, আর তোর মোবাইল দে আমাকে। এ নাও আপু মোবাইল। দিয়ে দিলাম, না হলে আবার রেগে যাবে। আমি চুপচাপ আপুর সাথে সামনে সিটে বসে আছি, আর আপু এক হাতে গাড়ি ড্রাইভ করছে আর অন্য হাতে মোবাইলে কি যেন চেক করতেছে। আপু এইভাবে গাড়ি চালালে অ্যাক্সিডেন্ট করবে তো। চুপচাপ বসে থাক, কিছু হবে না। কি আর করার, চুপচাপ বসে আছি। কিছুক্ষণ পর আপু মোবাইলটা আমাকে দিয়ে দিল আর বলল, কোনো মেয়ের সাথে ভুলেও কথা বলবি না, আর মোবাইলও চ্যাটিং করবি না। আর আমার কথা যদি না শুনিস তাহলে তোর খবর আছে বলে দিলাম। না আপু, আমি তো এমনি মেয়েদের কাছ থেকে দূরেই আছি। তাই যেন মনে থাকে। কিছুক্ষণ পর আমরা কলেজে চলে আসছি। আমি যখন গাড়ি থেকে নামতে যাব, ঠিক তখনই আপু আমার হাত ধরে কাছে টেনে নিয়ে দুই গালে দুটা কিস করে দিল। আমি অবাক হয়ে আপুকে বললাম, আপু এটা কি করলা? তখন তোকে মারছি আর এখন আদর করে দিলাম। এখন চুপচাপ ক্লাসে যা, আর কোনো মেয়ের দিকে তাকাবি না বলে দিলাম। আমার রাগ সম্পর্কে তুই খুব ভালো জানিস, এখন যা। আমি আর কিছু না বলে ক্লাসের দিকে যেতে লাগলাম। এমন সময় কিসের সাথে জানি ধাক্কায় আমি পড়ে গেলাম। আমি উঠে তাকিয়ে দেখি একটা মেয়ে নিচে পড়ে আছে। তার মানে মেয়েটার সাথে আমার ধাক্কা লেগেছে। তাই আমি মেয়ে হাত
ধরে টেনে উঠালাম আর তার বইগুলো মাটি থেকে তুলে দিলাম। আই এম সো সরি, আসলে আমি দেখতে পাইনি। সরি বলতে হবে, আমিও আপনাকে দেখিনি। আমি যখন মেয়েটার সাথে কথা বলছিলাম তখন পিছনে তাকিয়ে দেখি নিধি আপু এদিকেই আসছে, আর আপুর চোখ মুখ একদম রাগে লাল হয়েছিল। আপু আমার কাছে এসেই ঠাস ঠাস করে মেয়েটাকে দুটো চড় মারলো আর বলতে লাগলো, তোর সাহস কি করা হয় সীমান্তকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার? আমি ইচ্ছে করে ওনাকে ধাক্কা মারিনি, বিশ্বাস করুন। গালে হাত দিয়ে বললো আর চোখ দিয়ে পানি পড়ছে মেয়েটার। তোকে যদি কোনোদিন ওর আশেপাশে দেখি তাহলে তোর কি অবস্থা করব তা তুই কল্পনা করতে পারবি না। এখন চুপচাপ চলে যা। আপুর এই কথা শুনে মেয়েটা মাথা নিচু করে চলে গেল। আর মেয়েটাকে দেখে মনে হয় নতুন, কারণ আগে কখনো কলেজে দেখিনি। এবার আপু আমাকে বলল, মেয়ে মানুষ দেখলেই তোর কথা বলতে মন চাই, চল আমার সাথে আজ, তোকে মজা দেখাবো। এই কথা বলে আপু আমাকে হাত ধরে টানতে টানতে একটা খালি ক্লাসরুমে নিয়ে গেল আর ভিতর থেকে দরজা লক করে দিল। আর আমাকে বলল, এখন বল ওই মেয়ের সাথে কেন কথা বললি? কথা বলিনি তো, আমি তো জাস্ট সরি বললাম ওনাকে, আর কিচ্ছু বলিনি। সরি বলার সময় কি এত হেসে হেসে সরি বলতে হয় নাকি? আর সরি বলতে এত সময় লাগে? তুই কি আমাকে শেখাস? আপু বিশ্বাস করো, আমি শুধু সরি বলেছি। শুনে রাখ, তোকে আমি আগেও বলেছি আর এখনো বলছি, তোকে যাতে কোনো মেয়ের সাথে না দেখি। যদি আবার দেখি তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না বলে দিলাম। এখন তুই ক্লাসে গিয়ে বসে থাক, আর কোনো মেয়ের দিকে তাকাবি না। আর টিফিন টাইমে ক্যান্টিনে আসবি, আমি অপেক্ষা করব। ঠিক আছে বলে ওইখান থেকে চলে আসলাম। আর হ্যাঁ, আপনাদের বলতে ভুলে গেছি, নিধি আপু এবার অনার্স দ্বিতীয় বর্ষে পড়ে ইংরেজির মাধ্যমে। আর আপু দেখতে অসম্ভব সুন্দর। কলেজ আর ভার্সিটির সব ছেলেরা আপুর জন্য পাগল, কিন্তু কেউ কিছু বলতে সাহস পায় না। দু একজন সাহস করে বলেছিল তাদের অবস্থা আপু এত খারাপ করেছিল যে এরপর থেকে আর কেউ তার ধারে কাছেও আসে না, যতটুকু সম্ভব দূরে থাকে। আর অন্যান্য কলেজ ভার্সিটিতে নেতাতে করার ছেলেরা আর আমাদের এইখানে করে নিধি আপু, আর তাকে কেউ কিছু বলতেও পারে না। আমি ক্লাসে আসি আর এক এক করে ক্লাস করতে থাকি। কয়েকটা ক্লাস করার পর টিফিন পিরিয়ড চালু হয় আর আমি চুপচাপ ক্লাসে বসে আছি। আপুর কাছে যেতে ইচ্ছে করে না, গেলেই খালি মারে আর ধমকায়, তাই মন চায় না যেতে। চুপচাপ বসে বই পড়ছিলাম, এমন সময় আমার বেস্ট ফ্রেন্ড আতিক আমার কাছে এসে বলল, সীমান্ত, তুই এখানে বসে আসিস আর ওইদিকে নিধি আপু তোকে খুঁজতেছে। আমাকে বলেছে তোকে বলতে তাড়াতাড়ি ক্যান্টিনে যেতে, না হলে তোর খবর আছে। যাইতেছি, তুইও চল আমার সাথে। না ভাই, তুই একাই যা। নিধি আপুকে দেখলেই আমার কলেজায় পানি থাকে না। ওকে তুই থাক, আমি চাই। এই বলে চলে আসলাম ক্যান্টিনে। এসে দেখি নিধি আপু আর তার সাথে তার বান্ধবী রুহি আপু, কবিতা আপু আর বৃষ্টি আপু বসে আছে। আমি কেছে যেতেই আপু বলল, কি রে, তোর আসতে এত দেরি হলো কেন? কখন থেকে বসে আছি? না মানে একটু বই পড়তেছিলাম, তাই ছিল না আর কি। আচ্ছা এখন বস, আর কি খাবি অর্ডার কর। আপু আমার না তেমন খিদা নাই, আমি কিছু খাবো না। আমি এই কথা বলতেই আপু আমার দিকে চোখ গরম করে তাকালো। আমি তোকে খাবার অর্ডার করতে বলেছি, বেশি কথা বলবি না বলে দিলাম। আচ্ছা আপনি অর্ডার করুন, আপনি যা বলবেন তাই খাবো। এই তো গুড বয়। তারপর আপু বেশ কিছু খাবার অর্ডার করলো। আমি চুপচাপ খেতে লাগলাম। মাঝে মাঝে খেয়াল করে দেখি আপু খাওয়া বাদ দিয়ে আমার দিকে তাকিয়ে থাকে, আর আমি তাকাতেই মুচকি হেসে চোখটা নামিয়ে নেয়। আমি অল্প কিছু খেয়ে সেখান থেকে চলে আসি। আর আসার সময় আপু বলে ছুটি হলে যেন আমি তার জন্য দিয়ে থাকি, একসাথে বাসায় যাবে। অন্যদিকে নিধি আর তার বান্ধবীরা ক্যান্টিনে বসে গল্প করছিল। এমন সময় নিধির ফ্রেন্ড বৃষ্টি বলে ওঠে, নিধি, তোকে একটা কথা বলি। বল, তার জন্য কি আবার অনুমতি নিতে হবে নাকি? তোর চাচাতো ভাইটা না খুব কিউট, আর ওর চোখগুলো তো আরও সুন্দর। মানে তুই কি বলতে চাস? সোজাসুজি বল, এত নাটক না করে। নিধি, আমি মনে হয় সীমান্তের প্রেমে পড়ে গেছি। কি? পুরোপুরি রেগে নিধি চোখ পুরা লাল হয়ে গেছে। নিধি প্লিজ দোস্ত, কিছু একটা ব্যবস্থা করে দে। আমি জানি ও আমার 2 বছরের জুনিয়র, কিন্তু কি করব, আগে থেকেই ওকে ভালো লাগতো, তাই আজ তোকে বলে দিলাম, একটা ব্যবস্থা করে দে। ও তো তোর চাচাতো ভাই। এই কথা শোনার সাথে সাথে নিধি বসা থেকে দাঁড়িয়ে যায় আর রাগে মাথা আগুনের মতো গরম হয়ে যায়। আর নিধি বৃষ্টিকে বলে, বৃষ্টি, এবার তুই থাম, যা বলার বলছোস, আর কিছু বলবি না। আজকের পর যদি আমি তোর মুখ থেকে সীমান্তের নামও শুনি তাহলে আমি ভুলে যাব তুই আমার ফ্রেন্ড। আর তোকে যাতে কোনোদিন সীমান্তের আশেপাশেও না দেখি, যদি দেখি তাহলে আমি কি করব তা আমি নিজেও জানি না।
এই কথা নিধি সেখান থেকে চলে যায়। আর বৃষ্টি সহ সবাই ওখানেই বোকার মতো দাঁড়িয়ে থাকে। নিধি অনেক রাগী সবাই জানে, কিন্তু সীমান্তের কথা বলতেই এতটা রেগে যাবে কেউ ভাবেনি। কলেজ ছুটির পর আমি আপুর গাড়ির কাছে দাঁড়িয়েছিলাম। এমন সময় দেখি আপু আসতেছে, কিন্তু আপুর মুখটা কেমন জানি গম্ভীর দেখাচ্ছে, মনে হয় কোনো বিষয় খুব চিন্তায় আছে। আর আপু আমার কাছে এসেই আমাকে বলল, সীমান্ত, তুই আর কোনো সময় বৃষ্টির সাথে কথা বলবি না, এমনকি ওর সামনে কখনো যাবি না, ওর থেকে দূরে থাকবি। কেন আপু? বৃষ্টি আপু আবার কি করলো? উনি তো খুব ভালো। এই কথা বলে মনে হয় খুব বড় ভুল করেছি। আপু দেখে রেগে গেছে। ওই কি বলি তুই? বৃষ্টি খুব ভালো, আর আমি কি তোর কাছে জানতে চাইছি নাকি যে কে ভালো আর কে খারাপ? তুই শুধু ওর সাথে মিশবি না। কিন্তু কেন তা বলবে তো? কেন মিশবি না তা তো যারা লাগবে না, আমি যা বলবো তাই শুনবি। এখন গাড়িতে বস। আমি আর কিছুই বললাম না, কারণ আপু একবার যা বলবে তাই শুনতে হবে, না হলে আবার হিতে বিপরীত হতে পারে। আপু দেখছি গাড়ি চালাচ্ছে আর কি যেন ভাবছে। আমি ভয়ে কিছু জানতে চাইনি। আর কিছুক্ষণ পরেই আমার বাসায় চলে আসি। যখন আমি গাড়ি থেকে নামছি তখন আপু বলল, শোন, এখন বাসায় গিয়ে রেস্ট নিবি, আর কোথাও যাবি না। আর রাতে আমি কল দেবো, রিসিভ করবি। না ধরলে বাসায় এসে তোর ক্লাস আমি নিব। আচ্ছা আপু ঠিক আছে, আমি কল ধরবো। ওকে ভিতরে যা। আমি চলে আসলাম। আর আমি যতক্ষণ না ভিতরে যাই ততক্ষণ পর্যন্ত আপু বাইরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকে। আমি ভিতরে গেলে পরে চলে যাই। আমি বুঝি না আপু আমার প্রতি কেন এত নজরদারি করে। বাসায় আসার পর ফ্রেশ হয়ে আসলাম। আম্মু খাবার দিল, আমি খেয়ে রুমে চলে আসলাম। আর এভাবেই দিন পেরিয়ে রাত হয়ে গেল। রাতে কিছুক্ষণ পড়ার পর আম্মু খাবার খেতে ডাকে। নিচে গিয়ে দেখি সবাই বসে আছে টেবিলে। আমি গিয়ে সবার সাথে খাওয়া শুরু করলাম। তখন আব্বু বলল, সীমান্ত, আজ ক্লাস ঠিকঠাক মতো করছো? কোনো সমস্যা হয়েছে? না আব্বু, কোনো সমস্যা হয়নি। ওকে, ভালো। কোনো সমস্যা হলে আমাকে সাথে সাথে জানাবে। ঠিক আছে আব্বু। এবার সবার সাথে টুকটাক কথা বলে খাবার খেয়ে রুমে চলে আসলাম। এসে মোবাইলের দিকে তাকিয়ে আমার চোখ চরক গাছ উঠেছে, কারণ আপু আমাকে 10 বার কল দিয়েছিল। তাই আমি সাথে সাথে আপুকে কল ব্যাক করি। আর কল রিসিভ করেই ধমক দিয়ে আপু বলল, ওই কোথায় ছিলে এতক্ষণ? আমি তোকে কয়বার কল দিছি, শুনতে পাস নাই? আপু আমি তো খাবার খাইতেছিলাম আর ফোন রুমে ছিল, তাই কল ধরতে পারি নাই। তো মোবাইলটা সাথে নেওয়া যায় না? জানিস কত চিন্তা করতেছিলাম। আরে এত চিন্তার কি আছে আপু? আর তুমি আমাকে নিয়ে এত চিন্তা করো কেন আপু? কেন চিন্তা করি তুই বুঝিস না? কি বললে বুঝি না? আমি সব বুঝি। সত্যি তুই বুঝিস? বলতো কেন এত তোকে নিয়ে চিন্তা করি? কারণ আমি তোমার ছোট ভাই, তাই তুমি এত টেনশন করো আমাকে নিয়ে। কুত্তা, তুই ঘোড়ার ডিম বুঝিস। আর শোন, কালকে আমি ভার্সিটি যাব না, আর তুই কিন্তু বৃষ্টির সাথে কথা বলবি না। যদি বলিস তাহলে কিন্তু খারাপ কিছু হবে বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, বলবো না। এইভাবে কিছুক্ষণ আপুর সাথে কথা বলে ফোন রেখে দিলাম। আর কিছুক্ষণ পড়াশোনা করে ঘুমিয়ে পড়লাম। সকালে আমার ছোট বোন সারা আমাকে ঘুম থেকে ডেকে দিল। তারপর আমি ফ্রেশ হয়ে নাস্তা করে বাইক নিয়ে চলে গেলাম কলেজে। আপু না গেলে আমি বাইক নিয়ে কলেজে যাই, আর আপু গেলে আপুর সাথে গাড়িতে যেতে হয়। কলেজে গিয়ে 2টি ক্লাস করে আমি আর আতিক মাঠের এক কোণায় বসেছিলাম। এমন সময় কোথা থেকে যেন বৃষ্টি আপু আমার কাছে আসলো। তার সাথে আর 2জন মেয়ে ছিল। বৃষ্টি আপু আমাকে বলল, সীমান্ত, এখানে কি করো? কিছু করে না আপু, বসে আছে। কিছু বলবেন? তোমার সাথে কিছু কথা আছে, একটু চলো তো আমার সাথে। আপু একা আসবো? একা আসলে ভালো হয়। ঠিক আছে চলেন। আপুর সাথে আসলাম, কারণ আমি যদি এখন না করি তাহলে আপু কষ্ট পাবে, কারণ আপুর সাথে আরও 2জন মেয়ে ছিল। বৃষ্টি আপু আমাকে নিয়ে আমাদের কলেজের পাশে বাগানের কাছে নিয়ে গেল আর আমাকে বলল, সীমান্ত, তোমাকে আমি কিছু বলতে চাই। বলেন কি বলবেন? তোমার নিধি আপু তোমাকে কিছু বলে নাই? না, আমাকে কিছু বলে নাই আপু। আসলে আমি তোমাকে এখন যা বলবো জানি না তুমি কি মনে করবে, তবুও বলতে হবে, না হলে আমি আর থাকতে পারবো না। বলেন, আমি কিছু মনে করব না। আমার এই কথা বলার পর বৃষ্টি আপু যা বলল তা শোনার জন্য আমি মোটেও তৈরি ছিলাম না। আপু বলল, সীমান্ত, আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ সীমান্ত, আই লাভ ইউ সো মাচ। আরে এই কথা বলার সাথে সাথে আপু আমাকে জড়িয়ে ধরে। আমি তো কিছুক্ষণের জন্য বোকা হয়ে গেলাম, কারণ আমি কখনো ভাবতেও পারিনি যে বৃষ্টি আপু আমাকে এগুলো বলবে। তখন আমি আপুকে বললাম, আপু আপনি এগুলা কি বলছেন? আপনার মাথা ঠিক আছে? আপুর কাছ থেকে নিজেকে সারিয়ে নিয়ে বললাম কথাটা। হ্যাঁ, আমার মাথা সম্পূর্ণ ঠিক আছে, আর আমি যা বলছি একদম ঠান্ডা মাথায় ভেবে চিনতে বলছি। আমি তোমাকে মন থেকে ভালোবাসি সীমান্ত, প্লিজ আমায় ফিরিয়ে দিও না।
এই কথা বলে আমাকে আবার জড়িয়ে ধরে বৃষ্টি। এবার আমি আবার তার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিলাম আর বৃষ্টি আপুকে বললাম, প্লিজ আপু, বোঝার চেষ্টা করেন, এটা কখনো হয় না। আপনি আমার বড় হন, তাই আপনাকে আমি সবসময় আপুর মতো সম্মান করেছি। আপনাকে আমি ওই ব্যাপারে কখনো ভাবিনি আর ভাবতেও পারবো না। সরি আপু, আমাকে মাফ করবেন। ভাবনি তো কি হয়েছে, এখন থেকে ভাববে আমাকে নিয়ে। আর আপু কি, আমি কি তোমার নিজের আপন বল নাকি যে আমার সাথে প্রেম করা যাবে না? প্লিজ আপু, আমাকে জোর করবেন না, আমি পারবো না কোনো সম্পর্কে জড়াতে, আমার এসব ভালো লাগে না। সীমান্ত, তোমাকে আমার অনেক আগে থেকে ভালো লাগতো, আর এই ভালো লাগা এখন বিন্দু বিন্দু জমে ভালোবাসায় পরিণত হয়েছে। আমি তোমাকে অনেক ভালোবাসবো সীমান্ত, কখনো কোনো কষ্ট পেতে দিব না। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। আমি আর কিছু না বলে সেখান থেকে চলে আসি। আর আসার সময় বৃষ্টি আপু পিছনে বলে যে, সীমান্ত সীমান্ত, আমি তোমার অপেক্ষায় থাকবো। সেখান থেকে কলেজে এসে দেখি আতিক এখনো আগের জায়গায় বসে আছে। আর আমি যাওয়ার পর আমাকে বলে, কিরে বেটা, কোথায় গিয়েছিলি? বৃষ্টি আপুর সাথে? কোথায় আবার যাব, এই তো সামনে গিয়েছিলাম। তো আপু জানি তোকে কি বলবে বলে নিয়ে গেল, তা কি বললো? আর তোর মুখ এমন দেখাচ্ছে কেন? কোথায় কেমন দেখাচ্ছে, আমি তো ঠিকই আছি। আপু কি বললো তা বল। আরে তেমন কিছু বলি নাই, আজ যে নিধি আপু আসে নাই সেই ব্যাপারে জানতে চাইলো আর কি। ওর কাছে সত্যিটা বলা আর নিজের পায়ে কোড়াল মারা সমান কথা। সারা কলেজে কোনো টেলিভিশন ছাড়াই সরাসরি সম্প্রচার করে দিবে ব্যাটা, তাই সত্যি না বলাই ভালো। এটা তো আমার সামনেই বলতে পারতো, দূরে নিয়ে যাওয়া লাগে নাকি? আরে বুঝিস না, মেয়ে মানুষ এমনই, সবার সামনে সব কথা বলে না। আচ্ছা চল ক্লাসে যাই। হ্যাঁ চল যাই। আমি আর আতিক ক্লাসে চলে আসলাম, কারণ আর কিছুক্ষণ ওখানে থাকলে আতিক হাজারটা প্রশ্ন করতো, তার থেকে ভালো চলে আসা, তাই চলেই আসলাম। এভাবে আমার বাকি ক্লাসগুলো হওয়ার পর কলেজে ছুটি হয়ে যায় আর আমি বাইক নিয়ে বাসায় চলে আসি। বাসার ভিতরে ঢোকার সাথে সাথে আমার ছোট বোন সারা বলল, ভাই চলে আসছিস, তাড়াতাড়ি তোর রুমে যা। কেন রে, আমার রুমে কি আগুন লাগছে? পানি নিয়ে যাওয়া লাগবে নাকি তাড়াতাড়ি? একটু মজা করে বললাম আর কি। নিধি আপু আসছে আর তোর রুমে বসে আছে, আমাকে বলছে তুই আসলে বলতে তাড়াতাড়ি যাতে রুমে যাও। নিধি আপু কথা শুনে আমার এখন দম যায় যায় অবস্থা। আপু যদি জানতে পারে যে আমি বৃষ্টি আপুর সাথে কথা বলছি আর আপু আমাকে জড়িয়ে ধরছে, তাহলে আমাকে কি করবে এক আল্লাহই ভালো জানে। তাই মনে মনে দোয়া দরুদ পড়ে আমার রুমের সামনে আসলাম। এসে দেখে আপু আমার রুমের দেওয়ালে টানানো আমার ছবিটার দিকে তাকিয়ে আছে। আমি বুকে সাহস নিয়ে আপুকে বললাম, আরে আপু, আপনি কখন আসলেন? মুখে একটু হাসির ভাব নিয়ে বললাম, কিন্তু ভয়ে ভিতরটা কুকড়ে যাচ্ছে ভাই। আজ কলেজে কি করছোস? মনে মনে যা ভাবলাম তাই হলো। আপু মনে হয় জেনেই গেছে, কিন্তু কেমনে জানলো আল্লাহ জানে। আমিও কিছু না জানার ভনিতা করে বললাম, আমি তো কিছু করি নাই আপু, কেন, কি হয়েছে? তুই আজ বৃষ্টির সাথে কথা বলছোস? না আপু, আমি কথা বলি নাই। কথা বলস নাই তাহলে এগুলো কি দেখ? এই কথা বলে আপু তার ফোনটা আমার দিকে এগিয়ে দিল। আর তার ফোনের দিকে তাকিয়ে আমার চোখ চড়ক গাছে ওঠার মতো অবস্থা, কারণ আমার আর বৃষ্টি আপুর ছবি তার ফোনে। এমনকি বৃষ্টি আপু যে আমাকে জড়িয়ে ধরেছে তার ছবিও আছে। আমি তো ভয়ে চুপ করে আছি, না জানি আজ আমার কি হাল করে। তখন আপু আবার বলল, কি হলো, কথা বল, চুপ করে আছিস কেন? আমি আবার চুপচাপ। কি বলবো ভাই, আমার এখন কলিজার পানি শুকিয়ে মরুভূমি হয়ে গেছে। তখন আপু আবার বলল, তুই কি ভাবছিস আজ আমি তোর সাথে যাইনি বলে তোর কোনো খবর আমি রাখবো না? আমি তোর সব খবর রাখি। আমি তোর সাথে থাকি আর না থাকি, তুই আমার চোখে আড়াল কখনো হতে পারবি না। এখন সত্যি করে বল, বৃষ্টি কেন তোকে জড়িয়ে ধরেছে? না হলে আমি এখন কি করব তুই ভাবতেও পারবি না। আমি নিধি আপুর রাগে ভয়ঙ্কর চেহারা দেখে সব সত্যি কথা বলেই দিলাম। আর আমার মুখ থেকে এই কথা শোনার পর নিধি আপু বলল, কি বললি? বৃষ্টি তোকে প্রপোজ করেছে? আপুর চেহারার দিকে তাকানো যাচ্ছে না, এত পরিমাণ রেগে আছে। তুই কি বলছিস ওকে? আমি না করে দিছি আর বলছি আমি কোনো সম্পর্কে জড়াতে চাই না। আচ্ছা তুই থাক, আমি যাই, আমার একটা কাজ আছে। আর কোনো মেয়ে যদি কল দেয় ধরবি না বলে দিলাম। এই কথা বলে নিধি চলে গেল। কিন্তু একটা বিষয় খেয়াল করলাম, আপু তো খুব রেগে আছে, কিন্তু আমাকেও তেমন কিছু বলে নাই। আল্লাহ জানে এখন কি করে। অন্যদিকে নিধি শুধু ভাবছে আমি বৃষ্টিকে না করার পরেও ওর সাহস হলো কিভাবে সীমান্তকে প্রপোজ করার। আবার বৃষ্টি ওকে জড়িয়ে ধরছে, আমার জিনিসে হাত দেওয়ার মজা ওকে বোঝাবো আজ। এইসব ভেবে নিধি বৃষ্টিকে কল দেয়। হ্যালো বৃষ্টি, কোথায় তুই? আমি তো বাসায়। কেন, কিছু বলবি? বলবো। তোদের বাসার পেছনে মাঠে আয়, আমি দাঁড়িয়ে আছি। আজ ক্লাসের পড়াগুলো জানতে হবে। ওকে, তুই 5 মিনিট দাঁড়া, আসতেছি।
এই কথা বলে কল রেখে দেয়। আর নিধির রাগ যেন ক্রমশই বাড়ছে। সে কি করবে তা সে নিজেও জানে না। নিধি শুধু জানে সীমান্ত একমাত্র ওর, আর নিধির জিনিসে কেউ হাত দিবে তা সে হতে দিবে না। নিধি এসব ভাবতে ভাবতেই বৃষ্টি চলে আসে, আর এসেই বৃষ্টি বলে, কী রে নিধি, তুই আমার বাসার সামনে চলে এলি? পড়া তো ফোন করেই জানতে পারতি। কেন, এসে কি তোকে বিপদে ফেললাম নাকি? আরে না, বিপদ কেন হতে যাবে? আর তুই কখনো এদিকে আসিস না তো, তাই বললাম আর কি। আচ্ছা, একটা কথা বলবি সত্যি করে? কি কথা বল, তোর কাছে কি আমি মিথ্যে বলি? আজ নাকি তুই সীমান্তকে প্রপোজ করছস? তোকে কে বললো এসব কথা? আমি যা বলছি তার উত্তর দে। তুই যেহেতু জেনেই গেছিস, তাহলে আর লুকিয়ে লাভ কি? হ্যাঁ, আমি সীমান্তকে প্রপোজ করেছি, কারণ আমি ওকে পছন্দ করি। আমি কিন্তু তোকে মানা করেছিলাম, বলেছিলাম সীমান্তের আশেপাশে না যেতে। আমি গেলে তোর সমস্যা কোথায়? তুই কে আমাকে না করার? তুই নাকি আজকে ওকে জড়িয়ে ধরছিস? হ্যাঁ, দৌড়ছি, তাতে কি হয়েছে? এই কথা বলার সাথে সাথে নিধি বৃষ্টিকে চর মারতে থাকে আর বলতে থাকে, বলেছিলি না সমস্যা কোথায়, এই দেখ কোথায় সমস্যা। এইভাবে বলতে থাকে আর বৃষ্টিকে মারতে থাকে। তখন বৃষ্টি বলে, নিধি, তুই আমাকে এইভাবে কেন মারছিস? আমি তো কোনো তোর ক্ষতি করিনি। কি বলি তুই? আমার কোনো ক্ষতি করিসনি? তুই আমার সবচেয়ে বড় ক্ষতি করতে চাইছিস। তুই আমার কলিজায় হাত দিচ্ছিস। কলিজা? কে তোর কলিজা? কি আমার জানতে চাস? তাহলে শোন, সীমান্ত আমার কলিজা, আমার ভালোবাসা, আমার সব। আর তুই আমার সেই কলিজায় হাত দিচ্ছিস। আমি তোর সেই হাত আজ ভেঙে দিব। প্লিজ এমন করিস না, আমি না তোর বান্ধবী হই, মাফ করে দে নিধি। মাফ করবো তোকে? আমি তোকে না করার পরও তুই আমার কথা শুনিসনি। আর তুই কেন? আর যদি আমার আপন বোন হতো তাহলে আমিও ছাড়তাম না, কারণ যে নিধির জিনিসে হাত দেয় তার হাত নিধি ভেঙে দেয়। এই কথা বলে নিধি তার গাড়ি থেকে হকস্টিক বের করে আর এইটা দিয়ে বৃষ্টির বাম হাতে 4টা বাড়ি মারে খুব জোরে, যার ফলে বৃষ্টির হাত ভেঙে যায়। তারপর যাওয়ার জন্য নিধি গাড়িতে ওঠে, আর যাওয়ার সময় নিধি বৃষ্টিকে বলে, শুধু একবার আমার কথা না শুনে সীমান্তর কাছে গেছিস, তার জন্য তোর এক হাত ভেঙে দিচ্ছি। আর যদি ভুলেও সীমান্তর কাছে যাওয়ার চেষ্টা করিস তাহলে তোর কী অবস্থা করব তা আমি নিজেও জানি না। এই কথা বলে নিধি গাড়ি নিয়ে চলে যায়। বৃষ্টিকে যখন নিধি মারছিল তখন কিছু ছেলে তা দাঁড়িয়ে দেখছিল, কিন্তু নিধির ভয়ে তারা কেউ বাধা দেয় নাই, কারণ সবাই জানে নিধিকে কিছু বললে তার ভাই নিশাদ কাউকে ছাড়বে না, তাই সবাই চুপ ছিল। নিধি যাওয়ার পর ওই ছেলেগুলো বৃষ্টিকে ধরে তার বাসায় দিয়ে আসে। আর এদিকে নিধি আমার রুম থেকে যাওয়ার পর আমি ফ্রেশ হতে ওয়াশরুমে যাই। আয়নার সামনে দাঁড়িয়ে দেখি নিধি আপু যে আমাকে চর মেরেছিল তার দাগ পড়ে গেছে আমার গালে। এখন চিন্তা হচ্ছে যে আম্মু যদি গালে দাগ দেখে কিছু বলে তাহলে আম্মুকে কি বলবো। আর এসব ভাবতে ভাবতে ফ্রেশ হয়ে নিচে যাই খাবার খেতে। আর এখন আমার ছোট বোন আমাকে বলে, ভাইয়া, তোর গালে এটা কিসের দাগ? মনে হয় কেউ চর মারছে। কিছু না, গালে মশা বসছিল আর এটাকে মারতে গালে দাগ পড়ে যায়। তখন পাশে থেকে আম্মু বলে ওঠে, সব কিছুতে এত কেয়ারলেস কেন তুই? এত জোরে কেউ থাপ্পড় দেয় গালে? কি অবস্থা করছিস দেখছিস? আমি বুঝতে পারিনি আর এমন হবে না, সরি আম্মু। আসলে এত বড় হয়েছে কিন্তু আম্মু আব্বু আজ পর্যন্ত কখনো আমার গায়ে হাত তোলেনি। আমরা দুই ভাই বোনকে তারা অনেক ভালোবাসে, যার জন্য আমাদের ছোট একটা আঘাতও তারা মানতে পারে না। পাশে তাকিয়ে দেখি আমার বোনটা মিটমিট করে হাসছে, কারণ এখনও অজানা। তখন আম্মু বলল, নিধি কেন আসছিল রে? কেন আবার আসবে, এমনি হাসছে। আর নিধি আপু তো প্রতিদিন আসে, এটা আবার নতুন কি? খুব শান্তভাবেই বললাম, তাতে কিছু বুঝতে না পারে। আসলে ঠিক তা নয়, মেয়েটা যখন আসলো দেখলাম চেহারাটা কেমন গম্ভীর ছিল, তাই তোকে বললাম। তুই কিছু করছিস নাকি? অন্য সময় মেয়েটা কত হাসি খুশি থাকে। না মা, আমি কিছু করি নাই, হয়তো এমনি মন খারাপ ছিল। যাই বলিস, মেয়েটা খুব ভালো আর তোকে খেয়াল রাখে। তোর জন্য এমন একটা মেয়েকে বউ করে আনবো। আমি আর কিছু না বলে চুপচাপ খেয়ে রুমে চলে আসলাম, কারণ ওখানে কথা বললেই আম্মু আরো নানান কথা জুড়ে দিবে, তাই চলে আসলাম। এরপর বিকালে কিছু সময় বাইরে গিয়ে বন্ধুর সাথে আড্ডা দিয়ে সন্ধ্যায় বাসায় এসে যে পড়তে বসলাম তখন নিধি আপু কল দেয়। কি রে, কি করিস? এই তো আপু, পড়তে বসলাম মাত্র। এখন বই নিয়ে আমাদের বাসায় আয়, আমার সাথে পড়বি। না আপু, আজ না, কাল আসবো। গেলেই আপুর নানা রকম অত্যাচার, তাই যেতে মন চায় না। কি বললি? তুই আসবি না? তাহলে কিন্তু আমি এখন চাচিকে কল দিব।
না না, আমি আসছি, কাউকে কল দেওয়া লাগবে না। এই মেয়েকে মোটেও বিশ্বাস নাই, কল দিয়ে আবার কি বলবে আম্মুকে। তাই আমি আমার কিছু বই নিয়ে আপুদের বাসায় চলে আসলাম। আসার সময় আম্মু জানতে চাইছিল কোথায় যাই। নিধি আপুর কথা বলার পর আর কিছু বলে নাই। আপু বাসায় এসেই চাচির সাথে দেখা, তখন চাচি বলে, কি রে সীমান্ত, তুই তো আমাদের বাসায় এখন আর আসিস না, খুব বড় হয়ে গেছিস। না চাচি, আসি তো, আসলে সারাদিন কলেজ করে বেশি সময় পাই না, তাই আর কি কম আসি। আপু কোথায়? এখন থেকে প্রতিদিন আসবি, নিধিও রুমে আছে, যা উপরে। আমি ওপরে চলে আসলাম। এসে দেখে আপু তার মোবাইলে কি যেন দেখতেছে আর মুসকে মুসকে হাসছে। আপুই এই মুসকে হাসিটা অনেক সুন্দর, যা বলে বোঝাতে পারবো না। আর তার সাথে ঠোঁটের নিচের তিলটা যেন সেই হাসির মহিমা আরো 1000 গুণ বাড়িয়ে দেয়। আপুর এই হালকা ঠোঁট বাঁকানো মুসকে হাসিটা বারবারই আমার মনে ভালো লাগা সৃষ্টি করে, কিন্তু তা কখনো আপুকে বলা হয়নি। আর এমন সময় আপু দেখে ফেলে যে আমি দাঁড়িয়ে আছি দরজার সামনে। আপু সাথে সাথে তার ফোনটা রেখে দিয়ে আমাকে বলে, কি রে, কখন আসলি? আর ভেতরে আয়। এইমাত্র আসলাম। এই বলে আমি গিয়ে একটা চেয়ার টেনে পড়ার টেবিলে বসলাম। আর তখন আপু তার চেয়ারটা আমারটার সাথে লাগিয়ে বসলো। তখন আপু বলল, কি খাবি বল। কিছু খাবো না এখন, কিছুক্ষণ পরে চলে যাব। আমি জানি নিজেও পড়বে না, আমাকেও পড়তে দিবে না, শুধু এটা ওইটা বলবে। কিছু তো তোকে খেতেই হবে, আজ তোর জন্য আমি নিজে হাতে সিঙ্গারা বানিয়েছি। আপনি আমার জন্য সিঙ্গারা বানিয়েন, তাইলেই খাবো। আগে একটু পরেই তারপরে খাবো। আসলে সিঙ্গারা আমার খুব প্রিয়, তাই নাম শুনলেই জিভে জল এসে যায়। আচ্ছা সীমান্ত, একটা কথা বলি তোকে, শুন তো। না, এখন কথা শোনার ইচ্ছে নেই, পরে বললেন। না, তোকে এখনই শুনতে হবে। আচ্ছা বলেন। জানি বলবেই, শুধু শুধু ভাব ধরে পারমিশন চায়। তুই কাউকে পছন্দ করিস? মানে কাউকে ভালোবাসিস? না, কাউকে পছন্দ করি না, ভালোবাসি না। আচ্ছা, যদি তোকে কেউ ভালোবাসে আর সে যদি তোর বয়সে একটু বড় হয়, কি করবি তুই? কি আর করব, না করে দিব। একে তো আমি প্রেম করতে চাই না, তারপরও যদি সে আমার বড় হয় তাহলে তো অসম্ভব। বড়দের সাথে আবার প্রেম হয় নাকি? আমার জুনিয়র হলে ভেবে দেখতাম। এই কথা বলার সাথে নিধি আমার শার্টের কলার টেনে মুখের এনে বলল, কেন সিনিয়র মেয়ের সাথে প্রেম করা যাবে না? কোনো আইনে কি মানা আছে নাকি? আর মানা থাকলেও তোকে করতে হবে। আমাকে করতে হবে মানে? না মানে কি? না মানে কিছু না, তুই বস, আমি তোর জন্য সিঙ্গারা নিয়ে আসছি। এই কথা বলে নিধি আপু চলে গেল। আপু কিছু কথা মাঝে মাঝে আমার মাথার উপর দিয়ে যায়। নিজেই বলে মেয়েদের সাথে না মিশতে, আবার নিজেই বলে সিনিয়র মেয়ের সাথে প্রেম করতে, বুঝি না কিছুই। অন্যদিকে নিধি ভাবছে, আমাকে তো তোমায় ভালোবাসতেই হবে মিস্টার সীমান্ত, কারণ তুমি যে আমার ছোট্ট হৃদয়টার ঘর বানিয়ে বসে আছো, তার কি হবে? তুমি শুধু দেখো তোমার মনে এই সিনিয়র মেয়ে কিভাবে জায়গা করে নেয়। এসব ভাবতে ভাবতে নিধি সীমান্তের জন্য সিঙ্গারা নিয়ে আসে আর বলে, এই নে তোর প্রিয় সিঙ্গারা। দাও, আগে খাই পরে সব। এই বলে একটা নিলাম খাওয়ার জন্য। খা এখন। যখন আমি একটা সিঙ্গারার অর্ধেকটা খেলাম, আমার কাছে মনে হলো ঝালে আমার মুখ পুড়ে যাচ্ছে। আমি তখন পানি খুঁজতেছিলাম, কিন্তু কোথাও পানি নাই। তাই যখন আমি পানি বলে চিৎকার করতে যাব, ঠিক তখনই নিধি আপু আমার দুই গালে হাত দিয়ে টেনে ধরে আমার ঠোঁটে তার ঠোঁট মিশিয়ে দেয়। ওই মুহূর্ত আমার কি করা উচিত ছিল আমার জানা ছিল না। আর আমিও নিধিকে কোনো রকম বাধা দেই নাই, কারণ আমি ঝাল একদম সহ্য করতে পারি না। আর আমার কাছে তখন ঝালটা কম লাগতে শুরু করলো। আর নিধি আমাকে প্রায় 5 মিনিট পর ছেড়ে দেয়। যখন নিধি আপু আমাকে ছেড়ে দেয় আর আমার ঝালটা কমে যায়, তখন আমার মনে হয় এতক্ষণ কি হয়েছিল। আর এসব ভেবে আমি লজ্জায় নিধির দিকে তাকাতেই পারছিলাম না। তাই আমি কিছু না বলে তার রুম থেকে বের হয়ে বাসায় চলে আসি। আর বাসায় আসতেই আমার বোন আমাকে বলে, ভাইয়া, তোর ঠোঁটে লিপস্টিক কোথা থেকে আসলো? তুই কি লিপস্টিক দেওয়া শুরু করলি নাকি? হ্যাঁ, কোথায় লিপস্টিক দেখতি তুই? মজা করিস আমার সাথে? এইটা বলে হাত দিয়ে মুছে দিলাম, যাতে ভালো করে বুঝতে না পারে। এই তো এখন তুই মুছে দিলি হাত দিয়ে। আরে না, আমি আসার সময় একটা কার্লার আইসক্রিম খেয়েছিলাম, মনে হয় ওইটাই লেগে গেছে। ভাইয়া, আমার কাছে মনে হয় ডাল মে কুছ কালা হে। আমিও কিছু না বলে রুমে চলে আসি। আর মাথায় শুধু এই ব্যাপারটাই বারবার আসছে, কি থেকে কি হয়ে গেল। আমি এখন কিভাবে আপুর সামনে যাব? কিন্তু একটা ব্যাপার বুঝলাম না, আপু কেন এমনটা করলো আমার সাথে? তাহলে আপু কি আমাকে ভালোবাসে নাকি অন্য কিছু বিষয়? না, আমার মাথায় আসছে না। রাতে আম্মু খাবার খেতে ডাকলো, কিন্তু আমি না করে দেই, কারণ যে জিনিস খাইছি ওইটা এখনো মুখে লেগে আছে। সত্যি বলতে আমারও ভালোই লাগছিল তখন। জীবনে প্রথম কোনো মেয়ের ঠোঁটের ছোঁয়া, অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো না।
আর এসব ভাবতে ভাবতে রাতটা কখন পার হয়ে যায় বলতেও পারবো না, যার জন্য খুব ভালো একটা ঘুমও হয় নাই। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে চলে যাই। আজ আর আপুর জন্য আমি দাঁড়িয়ে থাকিনি, একটু আগেই কলেজে চলে আসি। অন্যদিকে নিধি মনে মনে অনেক খুশি, কারণ তার মনের মানুষকে একটু হলেও আপন করে নিতে পারছে। আর এখন যেন সে আরো পাগল হয়ে গেছে সীমান্তকে কাছে পেতে, আপন করে পেতে, সারা জীবনের জন্য। নিধি এখন নিজে নিজের সাথে বলছে, না আর না, অনেক অপেক্ষা করছি, কিন্তু আর না, এখন আমাকে যেভাবেই হোক আপন করে নিব সীমান্তকে। কিন্তু তুই একটা মাথা মোটা আস্তা একটা গাধা, তোকে আমি এত ভালোবাসি, কিন্তু তুই একটুও বুঝিস না, আর কথায় কথায় শুধু আপু আপু করিস। কেন, অন্য কিছু বলা যায় না? আরেকবার আপু বলে দেখিস, তোর মুখ ভেঙে দিব, হনুমান একটা। নিধি যখন নিজে নিজের সাথে এইসব বলেছিল, তখন নিধির মা এসে শুনে ফেলে, আর তখন তিনি বললেন, কি রে মা, কাকে তুই মুখ ভেঙে দিবি? আর কাকেই বা হনুমান আর কত কিছু বলে গালি দিচ্ছিস? নিধি তখন তার মাকে দেখে চমকে যায়, আর সাথে সাথে তার মাকে জড়িয়ে ধরে তার পাশে বসিয়ে মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ে, আর তার মাকে বলে, আচ্ছা একটা গাধা, ওকেই গালি দিচ্ছি। তা গাধাটাকে আমাকে বলা যাবে না? তুমি আমার দুনিয়ার বেস্ট মা, তোমার কাছে বলবো না তো কার কাছে বলবো? তাহলে বল, আমি একটু শুনি। আচ্ছা মা, আমি যদি কাউকে পছন্দ করি তাহলে কি তোমরা তাকে মেনে নেবে? নিধির মা তার মেয়ের নাকটা টেনে দিয়ে বলে, কেন মেনে নিব না? অবশ্যই মেনে নিব, কারণ তুই সুখে থাকলে আমরাও সুখী। আর ছেলেটা যদি আমার একটু ছোট হয় তাহলে তোমাদের কোনো সমস্যা হবে? আমাদের কেন সমস্যা হবে? জীবনটা তোর, আর তুই সবচেয়ে ভালো বুঝিস কিভাবে তুই ভালো থাকবি আর কার সাথে সুখী থাকবি। যদি তোরা একে অপরকে পছন্দ করিস বা ভালোবাসিস, তাহলে বিষয়টা তাহলে বয়সটা কোনো বিষয় না। তোর যা ভালো লাগে কর, আমরা তোর পাশে আছি। নিধি তখন খুশিতে তার মাকে জড়িয়ে ধরে কেঁদে দেয়, আর বলতে থাকে, আমি জানতাম তোমরা আমার কথা কখনো ফেলবে না, তোমরা হলে পৃথিবীর সবচেয়ে ভালো বাবা মা। হয়েছে পাগল মেয়ে, তার জন্য কি এখন কাঁদতে হবে নাকি? আর এখন বলো, কোন সে জুনিয়র ছেলে যে আমার পরীর মতো মেয়ের মন চুরি করছে? একদিন বাসায় নিয়ে আয়, আমরাও দেখি। এখন না, পরে আমি নিয়ে আসবো। আর কয়েকটা দিন অপেক্ষা করো, দেখবে তোমাদের জামাইকে তোমাদের সামনে এনে দাঁড় করাবো। আচ্ছা নিয়ে আসিস। আজ তুই ভার্সিটি যাবি না? না, আজকে যাব না। আচ্ছা নিচে আয়, খেয়ে যা। এই কথা বলে নিধির মা চলে যায়। আর নিধি তো খুশিতে বাঁচে না যে সে যাকে ভালোবাসে তার পরিবার তাকেই মেনে নিবে। আর এদিকে আমি কলেজে এসে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ক্লাস করতে থাকি। কিন্তু আজ নিধি আপু আর বৃষ্টি আপু দুজনের কেউ আসে নাই। বৃষ্টি আপু তো বলল আমার জন্য অপেক্ষা করবে, আর একদিন পরেই তার কোনো খবর নাই। এভাবেই ক্লাস শেষ করে বাসায় চলে যাই। বাসায় এসে খাওয়া আর সবার সাথে গল্প করে দিনটা পার করে দিলাম। কিন্তু মজার ব্যাপার হলো, আজ নিধি একবারও আমাকে কল দিল না। অন্যদিন একসাথে কলেজে যায়, আবার বাসায় আসে, রাতেও কল দেয়, কিন্তু আজ তার কিছুই করলো না। বেশ অবাক লাগলো বিষয়টা। পরের দিনও আমি আপু আমার বাসার আগেই আমি একা কলেজে চলে যাই। আর আমি কলেজে আসতেই দেখি বৃষ্টি আপু মাঠের এক কোণে দাঁড়িয়ে আছে, আর তার হাত ব্যান্ডেজ করা। আর ঠিক তখন বৃষ্টি আমাকে দেখে ফেলে, আর কাছে এসে বৃষ্টি বলল, সীমান্ত, তুমি আমার সাথে এত বড় মিথ্যে কথা কেন বললে? আমি আপনার সাথে কি মিথ্যা বললাম? বেশ অবাক হয়ে বললাম, ওই দিন তুমি কেন বললে যে তুমি কোনোদিন প্রেম করবে না? তোমার কারোর সাথে কোনো সম্পর্ক নাই? এখানে মিথ্যার কি হলো? যা সত্যি আমি তো তাই বললাম। আমার কোনো সম্পর্ক নাই, আর কোনো সম্পর্কে জড়াবো না। মিথ্যে কথা। তোমার আর নিধির মাঝে সম্পর্ক আছে। আমি তো বৃষ্টির কথা শুনে মনে হয় আকাশ থেকে পড়লাম। মেয়ে বলে কি আমার নাকি সম্পর্ক আছে, তাও আবার ওই গুন্ডি নিধির সাথে। তখন আমি বললাম, কি সব আবল তাবল বলতেছেন আপনি? মাথা ঠিক আছে তো আপনার? আমার কেন নিধি আপুর সাথে সম্পর্ক থাকবে? উনি আমার আপু হয়, এর বেশি আর কিছু না। আপনাকে এসব কে বলেছে? আমি কোনো আবল তাবল বলছি না সীমান্ত, যা বলছি ঠিক বলছি। নিধি আমার কাছে নিজে বলেছে তোমাদের সম্পর্কের কথা। তুমি নাকি নিধির কলিজা, আর তার জন্য দেখো আমার কি অবস্থা করেছে নিধি। আমি যেন অবাকের পর অবাক হচ্ছি বৃষ্টির কথা শুনে। নিধি আপু আর আমার মাঝে সম্পর্ক আছে, কিন্তু আমি নিজেই জানি না। আর নিধি আপু নিজে বলেছে এই কথা, কিন্তু এসব কিভাবে সম্ভব? আপু তো কোনো দিনও আমাকে বলে নাই সে আমাকে ভালোবাসে। আমি এইসব ভাবছিলাম, তখন বৃষ্টি আবার বলল,
আজ শুধু তোমার জন্য আমার এত বড় ক্ষতি হলো। তুমি যদি আমাকে বলতে তোমাদের মাঝে সম্পর্ক আছে, তাহলে কি আমি তোমাকে এসব বলতাম? আর শুধু তোমার জন্য নিধি আমার এই অবস্থা করেছে। আমার জন্য করছে মানে? আর কি করছে নিধি আপু আপনাকে? তুমি দেখতে পাচ্ছ না কি করেছে? ওই দিন যে আমি তোমাকে প্রপোজ করেছিলাম আর জড়িয়ে ধরেছিলাম, এটা নিধি জেনে যায়। আর সে আমাকে বাসা থেকে বের করে মাঠে নিয়ে সবার সামনে আমাকে মারে। এমনি আমার একটা হাত পর্যন্ত ভেঙে দেয়। কি, নিধি আপু আপনাকে এইভাবে মারছে? হ্যাঁ, নিধি আমাকে এইভাবে মেরেছে। আরও বলেছে আমাকে আবার তোমার পাশে দেখলে তাহলে নাকি তার চাইতেও খারাপ কিছু করবে। এখন আমার কাছে সত্যি খারাপ লাগছে বৃষ্টির কথা শুনে, আর সাথে রাগও হচ্ছে অনেক। নিধি আপুর উপর মানুষ এতটা ভয়ঙ্কর কিভাবে হতে পারে? একটা মেয়ে হয়ে আর একটা মেয়েকে এভাবে কেউ মারতে পারে নাকি? তখন আমি বললাম, আপু আমি আপনার কাছে খুবই দুঃখিত যে আমার জন্য আপনার আজ এই অবস্থা, আর আপনাকে কিছুই করতে পারবো না নিধি, আমি তাকে দেখে নিব। এইভাবে আরও কিছুক্ষণ কথা হলো বৃষ্টির সাথে। তারপর তার কাছে ক্ষমা চেয়ে তাকে বিদায় দিলাম। বৃষ্টি আপু চলে যাওয়ার কিছুক্ষণ পরে নিধি আপু গাড়ি নিয়ে কলেজে আসে, আর গাড়ি থেকে নেমে আমার কাছে আসতে থাকে। কিন্তু মুখ দেখে মনে হচ্ছে আজ খুব খুশিতে আছে, হাসি যে মুখ থেকে সরছেই না। আমি তাকে দেখেই ক্লাসের দিকে চলে যেতে লাগলাম। তখনই নিধি পিছন থেকে বলল, সীমান্ত কোথায় যাস? দাঁড়া বলছি, তোর সাথে আমার কিছু কথা আছে, দাঁড়া। কিন্তু আমি তাকে কিছু না বলে চলে আসি। ক্লাসের সামনে এসে একবার পিছন ফিরে দেখি নিধি আপু আগের জায়গায় দাঁড়িয়ে আছে, কিন্তু মুখের সেই হাসিটা আর নেই, কেমন জানি মলিন হয়ে আছে। মনে হয় আমার কাছে সে এইটা আশা করে নাই। অন্যদিকে নিধি ভাবছে আজ সীমান্তের কি হলো, ও তো কখনো এমন করে না, আমি যাই বলি তাই করতো, কিন্তু আজ আমি ডাকলাম তাও শুনলো না। ওর এত বড় সাহস হলো কি করে? ওকে পরে দেখে নিব, এই কথা বলে নিধিও ক্লাসে চলে যায়। আমি ক্লাসে এসে আর ক্লাস থেকে বাইরে বের হয়নি। নিধি আপু মনে আমাকে অনেক খুঁজতেছে, কিন্তু আমার এখন আর তার সামনে যেতে ইচ্ছা করছে না, তাই ক্লাসেই বসে আছি। আর এভাবেই একের পর এক ক্লাস করতে করতে টিফিন টাইম হয়ে যায়। তখন আমার এক ফ্রেন্ড বলে নিধি আপু নাকি আমাকে খুঁজতেছে, তাকে বলছে আমাকে যাতে ক্যান্টিনে যেতে বলি। আমি যাব না বলে চুপচাপ বসে রইলাম। এভাবে প্রায় 10 মিনিট যেতে না যেতেই কোথা থেকে যেন নিধি আপু আমার সামনে এসে দাঁড়ায়, আর তাকে দেখে মনে হচ্ছে খুব রেগে আছে। আমি কিছু বলার আগেই আমার হাত ধরে টেনে ক্যান্টিনে নিয়ে যায় আর বলে, কি রে, কি হয়েছে তোর? সকাল থেকে দেখছি আমার সাথে কথা বলছিস না, আমাকে এড়িয়ে চলছিস। আমি ডাকলাম তাও আমার ডাক কোনো সাড়া দিলি না। কি হয়েছে, সমস্যা কি তোর বল? তাতে আপনার কি? আমি যার সাথে ইচ্ছা কথা বলবো, যার সাথে ইচ্ছা বলবো না, আপনি বলার কি? আমার আপনার সাথে কথা বলার ইচ্ছা নাই, তাই বলি নাই। বুকে অনেক সাহস নিয়ে কথাটা বললাম। জানি না কি হয় যে রাগী মেয়ে। আমার কথা শোনার সাথে সাথে নিধি আপু আমার গলা চেপে ধরলো আর চিৎকার করে বলল, তোর সাহস কি করে হয় আমার সাথে এভাবে কথা বলে? আর কি বলি তুই? যার সাথে ইচ্ছা কথা বলবি? বলে দেখা, তোর মুখ আমি ভেঙে দিব। তুই শুধু আমার সাথে কথা বলবি, আর কারোর সাথে না। আমি আর আপনার কোনো কথাই শুনবো না। আপনি আমার জন্য কেন বৃষ্টি আপুকে মারলেন? তার হাত কেন ভাঙলেন? আজ আপনার জন্য বৃষ্টি আপুর কাছে আমাকে ছোট হতে হয়েছে, কথা শুনতে হয়েছে তার কাছ থেকে। আমি কথাগুলো নিচের দিকে তাকিয়ে বললাম। কথাগুলো বলে আমি আপুর দিকে তাকিয়ে নিচেই ভয় পেয়ে যাই। রাগে আপুর চেহারা আগুনের মতো লাল হয়ে গেছে। তখন আপু বলল, বৃষ্টি তোর কাছে আবার এসেছিল? ওর সাহস হলো কি করে তোর কাছে আসে? তাতে আপনার সমস্যা কোথায়? আমার কাছে বৃষ্টি আপু আসুক আর যেই আসুক, আপনি বাধা দেওয়ার কে? আর বৃষ্টি আপু যদি আমাকে ভালোবাসে তাহলে আপনি কেন এমন করছেন? এই কথাটা বলার সাথে সাথে নিধি আমার মুখ চেপে ধরে আর বলে, আমি ছাড়া তোকে যদি কেউ ভালোবাসার কথা চিন্তা করে, তাকে আমি কি করব তা কেউ কল্পনা করতে পারবে না। তোকে আজ ভেবেছিলাম সবার সামনে সুন্দর করে প্রপোজ করব, কিন্তু তুই আর তা হতে দিলি না। আমি না করার পরও বৃষ্টির সাথে কথা বলছিস, আবার বলিস যে কেউ তোকে ভালোবাসতে পারবে। আর আমি বলার কে? এখন কান খুলে শুনে রাখ, আমি তোকে ভালোবাসি। শুধু ভালোবাসি বলে ভুল হবে, আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। তুই শুধু আমার, আর আমার মানে শুধুই আমার। এই কথা বলে নিধি আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে, আর এত শক্ত করে জড়িয়ে ধরে যে আমার শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। শরীরে এত শক্তি কোথায় থেকে পায় এই মেয়ে আল্লাহই জানে। তখন আমি খুব কষ্ট করে নিধির কাছ থেকে নিজেকে ছাড়িয়ে বলি, আপু আপনি কি বলেছেন একবার ভেবে দেখেছেন? আপনি আমার আপু হন, আর আমি আপনাকে সেই হিসেবেই সম্মান করি। আমি আপনার কথা মানতে পারবো না। আমি যা বলছি ঠিক বলছি। আমি তোকে ভালোবাসি, এটা আমার শেষ কথা। আমি জানি আমি তোর একটু বড়,
কিন্তু তাতে আমার কোনো সমস্যা নেই। আর আমাকে কে কি বললো তাতে আমার কিছু আসে যায় না। আর তোর যদি কোনো সমস্যা থেকেও থাকে তাহলে কিছু করার নেই, নিজেকে সামলে নে। আমি বুড়ি হলেও তোকেই আমাকে বিয়ে করতে হবে। আমি নিধির কথা শুনে বেহুশ হবার অবস্থা। কোনো মানুষ যে এইভাবে একজনকে প্রেম নিবেদন করতে পারে তা নিধিকে না দেখলে বিশ্বাস করতাম না। আর প্রপোজ করা বললে ভুল হবে, ও তো আমাকে রীতিমতো থ্রেট করলো। তখন আমি বললাম, আপু আপনি বোঝার চেষ্টা করেন, এটা কখনো হয় না। আপনি আমার চাচাতো বোন, আর এইটা পরিবারের কেউ মানবে না। আর পরিবার মানলেও আমার পক্ষে এটা কোনোভাবেই সম্ভব না। সীমান্ত, তুই ভালো করে জানিস এই নিধি একবার যা চায় তার না পাওয়া পর্যন্ত দু চোখের পাতা এক করতে পারে না। আর আমি তো তোকে আমার জীবনের চাইতে বেশি চাই। তুই কিভাবে ভাবলি আমি তোকে এত সহজে ছেড়ে দিব? তোকে তো আমার মনের ঘরে রাজা করেই ছাড়বো, হয় আপোষে করব, না হলে জোর করে করব, কিন্তু তুই শুধু আমার। আর এই কথা বলে নিধি ক্যান্টিনের সবার সামনে আমার ঠোঁটের ভিতর তার ঠোঁট বসিয়ে দেয়। আর আমার মাথায় চুল এমনভাবে খামচে ধরে যে আমি কোনোভাবেই সারতে পারি না। তারপর সে তার ইচ্ছে মতো কিস করে প্রায় 6 মিনিট পরে আমাকে ছেড়ে দিয়ে হাঁপাতে হাঁপাতে বললে, এটা তো কেবল শুরু শোনা। নিধি খুব ভালো করেই জানে নিজের পছন্দের জিনিস কিভাবে নিজের করে নিতে হয়। আমি হাত দিয়ে ঠোঁটটা মুছে তাকে বললাম, এতগুলা মানুষের সামনে কিস করতে আপনার লজ্জা করে নাই? আর আপনি আমার চাচাতো বোন ছাড়া আর কিছুই না। আমি কখনো আপনাকে ভালোবাসবো না। আপনি যা করার করেন। রেগে গিয়েই কথাটা বললাম, কারণ সবার সামনে কিস করেছে এটা ভাবতেই কেমন যেন লাগছে। তখন নিধি আমার সামনে এসে বলে, তুই কি আমাকে চ্যালেঞ্জ করছিস মিস্টার সীমান্ত? ও মা গো, এই মেয়ে দেখি আবার সিনেমাটিক স্টাইলে অভিনয় করতে পারে। তখন আমি বললাম, হ্যাঁ আমি আপনাকে চ্যালেঞ্জ করছি। ওকে ঠিক আছে, তাহলে তুমিও দেখো এই নিধি কি করতে পারে। আমি আর কিছু না বলে সেখান থেকে চলে আসলাম। এসে ক্লাসে বসে বাকি ক্লাসগুলো করে বাসায় চলে আসি। অন্যদিকে নিধি বাসায় গিয়ে শুরু করেছে আর এক কাহিনী। নিধি বাসার ভিতর গিয়েই শুরু করেছে চিৎকার চেঁচামেচি। তার চিৎকার শুনে নিধির বাবা মা ভাই সহ সবাই একে একে হাজির। তখন নিধির বাবা বলে, কিরে মা, কি হয়েছে তোর? এভাবে চিৎকার কেন করছিস? কেউ কি তোকে কিছু বলেছে নাকি? না, আমাকে কেউ কিছু বলেনি। তখন নিধির ভাই নিশাদ বলে, তাহলে কি আমার বোনটা কোনো কিছু চায় নাকি? বল আমাকে, আমি আজকে তোকে এনে দিব। আমার সবাইকে উদ্দেশ্য করে কিছু বলার আছে, আর আমি যা বলবো তোমাদের তাই মানতে হবে। আর যদি না মানো তাহলে আমি কিছু একটা করে বসবো। আচ্ছা বল, তুই যা বলবি আমরা তাই করব। তাও তোর কিছু করতে হবে না। এখন বল কি বলবি? আমি বিয়ে করব। নিধি 7-5 না ভেবে এই কথা সরাসরি বলে দেয় সে বিয়ে করবে। আর নিধির মুখে আমার কথা শুনে পরিবারের সবাই প্রথমে কিছুটা অবাক হয়ে যায়, পরে নিজেদের সামনে নিয়ে বলে, বিয়ে করবি মানে কি? বিয়ে করব মানে বিয়ে করব, আর কোনো মানে নেই। এখন তোমরা বলো বিয়ে দিবে কিনা। ঠিক আছে দিব। বিয়ে করবি এটা তো খুশির খবর। আমি কাল থেকেই পাত্র দেখা শুরু করব। আমি কি তোমাদের বলেছি পাত্র দেখতে? বিয়ে করলে পাত্র দেখা লাগবে না? না লাগবে না, পাত্র আমি পছন্দ করেছি আর তাকেই আমি বিয়ে করব। মেয়ের কথা শুনে সবাই একদম বোকা হয়ে গেল। পাত্র নাকি মেয়ে নিজেই ঠিক করছে। তখন নিধির বাবা বলে, আচ্ছা পাত্র নিজে ঠিক করছিস, ভালো কথা। এবার বল পাত্র কি করে? পাত্রের বাবার নাম কি? পাত্রের নাম কি? আমরা বিয়ের প্রস্তাব পাঠাই। পাত্রকে তোমরা সবাই খুব ভালো করে চিনো। নিধির কথা শুনে নিধির ভাই বলে, আমরা পাত্রকে চিনি মানে? কে সে, নাম বল। তারপর নিধি যা বলে তা শুনে সবার মাথা ঘুরে যাবার অবস্থা। কারণ নিধি তখন বলে, পাত্রের নাম হচ্ছে সীমান্ত। আমি সীমান্তকে বিয়ে করতে চাই। নিধির কথা শুনে নিধির বাবা দাঁড়ানো থেকে ধূপ করে সোফায় বসে পড়ে। কারণ তিনি জানতেন যে তার মেয়ে এমন কিছুই বলবে যাতে একটু শক লাগে। কিন্তু মেয়ের মুখে সীমান্তের নামটা শুনে মনে হয় শকটা এত জোরে লাগে যে তিনি কথাই বলতে পারছেন না। তখন নিধির ভাই বলে, নিধি, তুই এসব কি বলছিস বোন? তোর কি মাথা ঠিক আছে? হ্যাঁ, আমার মাথা একদম ঠিক আছে। কেন, কি হয়েছে? তুই সীমান্তকে বিয়ে করবি মানে? তুই কি ভুলে গেছিস ও আমাদের চাচাতো ভাই হয়? না, ভুলি নাই। আর চাচাতো ভাই হয়েছে তো কি হয়েছে? চাচাতো ভাই বোনের মাঝেও বিয়ে হয়েই থাকে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। নিধির কথা তারা যত শুনতেছে তত বেশি অবাক হচ্ছে। ওর ভিতরে ডর ভয় কোনো কিছুই কাজ করছে না। যা মুখে আসছে অকপটে বলে যাচ্ছে নিধি। আসলে নিধি ছোট থেকে এরকম কাউকে ভয় পায় না। তখন নিশাদ বলে, কিন্তু সীমান্ত তোর থেকে ছোট, তুই কিভাবে ওকে বিয়ে করবি? আর সমাজের মানুষ কি বলবে? আমাদের একটা মান সম্মানের ব্যাপার আছে না? আমি এত কিছু জানি না। আমি সীমান্তকে বিয়ে করব, আর সমাজের মানুষের কথাই আমার কিছু আসে যায় না। আর আমার সুখের থেকে কি তোমাদের কাছে মান সম্মানটা বড় হয়ে গেল?
নিধির বাবা মা শুধু চুপচাপ মেয়ের মুখের দিকে তাকিয়ে কথা শুনছিল। তখন নিশাত আবার বলে, না, আমাদের কাছে তুই সবার আগে, তারপরে সমাজ। তোর সুখ মানেই আমরা সুখী। কিন্তু সীমান্ত কি রাজি হবে? কেন রাজি হবে না? 100 বার রাজি হবে। আমি আর সীমান্ত একে অপরকে ভালোবাসি। কি? হ, তোরা একে অপরকে ভালোবাসিস? কবে থেকে এগুলা করছিস তোরা? কখনো তোদের দেখে মনেই হয়নি তোরা দুজন দুজনকে ভালোবাসিস। হ্যাঁ, আমরা একে অপরকে ভালোবাসি অনেক আগে থেকে। আর আমরা কি তোমাদের দেখিয়ে দেখিয়ে প্রেম করব? নিধির কথা শুনে নিশাত চুপ হয়ে গেল আর মনে মনে বলে, এমন বোন আর দু একটা থাকলে ভাইদের কপালে ডুগডুগি বাজাতে সময় লাগবে না। ওর কথা শুনে মনে হয় আমি ওর ছোট আর ও আমার বড়। তখন নিধির বাবা বলে, মারে তুই একবার বোঝার চেষ্টা কর। আমি কোনো কিন্তু শুনতে চাই না। এখন তোমরা বলো সীমান্তের সাথে আমার বিয়ে দিবে কিনা। আর যদি না করো তাহলে কিন্তু আমি কিছু একটা করে বসবো। নিধির মা এতক্ষণ পাশ থেকে দাঁড়িয়ে সব শুনছিল। এখন তিনিই বলেন, আচ্ছা শোন, তোর কিছুই করা লাগবে না। তুই যা বলবে আমরা তাই করব। তুই খুশি হলেই আমরা খুশি। এই কথা শুনে নিধি গিয়ে তার মাকে জড়িয়ে ধরে। তার মাও তার মাথায় হাত বুলিয়ে দেয়। আসলে নিধির কোনো চাওয়া তারা কখনো অপূর্ণ রাখে না। আর এইটা নিয়েও তারা কোনো দ্বিমত করতো না, কারণ সীমান্তকে সবাই অনেক ভালোবাসে আর পছন্দ করে। কিন্তু সীমান্ত বয়সে নিধির একটু ছোট, তাই তারা প্রথমে রাজি হতে চাচ্ছিল না, কারণ মানুষ কি বলবে এইটা ভেবে। তখন নিধির মা আবার বলে, আচ্ছা তাহলে এক কাজ কর, সীমান্তকে ফোন করে আমাদের বাসায় আসতে বল, একটু কথা বলি। এই কথা শুনে নিধি একটু চিন্তায় পড়ে যায়, কারণ সীমান্ত আসলেই নিধি ধরা পড়ে যাবে যে সীমান্ত তাকে ভালোবাসে না। তখন নিধি বলে, আরে না 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 না, সীমান্ত এখন আসবে না। ও এখানে কেন আসবে? আরে আসলে সমস্যা কোথায়? ওর কাছেই তো জানা লাগবে এখনো বিয়ে করবে কিনা, কারণ ও তো এখনো পড়ালেখা করছে। ওর মতামত নিয়েই তবেই না হয় ওর বাবা মার সাথে আলাপ করি। ও তো আগে থেকেই রাজি। ও লজ্জায় আর ভয়ে চাচু আর চাচির কাছে আমাদের সম্পর্কের কথা বলতে পারে নাই। আর ওর নাকি তোমাদের সামনে আসতেও লজ্জা পায়, তাই আসবে না। এখন তোমরা সরাসরি ছোট চাচুর সাথে এ বিষয়ে কথা বলো। নিধির কথা শুনে নিধির মা বলে, আচ্ছা তুই তো রুমে যা, আমরা এ বিষয়ে কথা বলছি, দেখি কি করা যায়। আমি যাচ্ছি, কিন্তু কথা যাতে নচ্চার না হয়, তাহলে কিন্তু খবর আছে। এই কথা বলে নিধি তার নিজ রুমে চলে যায়। আর তার পরিবারের সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে সীমান্তের সাথেই নিধির বিয়ে দিবে, কারণ যেখানে দুজন দুজনকে ভালোবাসে সেখানে তার পরিবারে বাধা হতে চায় না। এদিকে নিধি রুমে এসে খুশিতে নাচতে থাকে যে সীমান্তকে খুব তাড়াতাড়ি তার জীবন সাথী হিসেবে পেতে যাচ্ছে। আর এসব ভাবতে ভাবতেই নিধি সীমান্তকে কল দেয়। এইদিকে আমি কলেজ থেকে বাসায় এসে খাওয়া দাওয়া করে চুপচাপ শুয়ে আছি, কিন্তু ঘুম আসছে না। এমনি বাইরেও যায়নি আড্ডা দিতে, আর ঘুম আসবেই কেমন করে? ওই গুন্টিটা যাই টেনশন দিয়ে রাখছে, এত টেনশন দিলে কি আর ঘুম ধরে? আমি ওইসব শুয়ে শুয়ে ভাবছিলাম, ঠিক তখনই দেখি আমার মোবাইল বাবাজি আমাকে ডাকতেছে। তাকে দেখি এ তো নিধি। গুন্ডির ফোন যায় না, আবার কি বলবে ফোন ধরলে, তাই প্রথমে বার ধরলাম না, এরপর আরও 2 বার দিল, তাই ধরলাম, কারণ এই গুন্ডির বিশ্বাস নাই রাগ উঠলে আবার বাসায় এসে কিছু করে বসবে। আমি কল ধরতেই, আমার জান পাখিটা কি করে? কল রিসিভ করতে কি এত সময় লাগে? ওই কি আপনার জান পাখি? এখানে কোনো জান পাখি মান পাখি নাই। তুমিই তো আমার জান পাখি, আমার কলিজার টুকরো, আমার ভালোবাসা। নিধির মুখে এসব শুনতে আমার কাছে কেমন যেন লাগছিল, তাই আমি বললাম, আপু প্লিজ এইসব বললেন না, আমার কাছে কেমন যেন লাগে। ও মা! আমি আপু বলার সাথে সাথে নিধি রেগে গিয়ে আগুন হয়ে গেল আর আমাকে বলল, কুত্তা, তুই আমারে আবার আপু ডাকুস? তোরে আমি না করছি না আপু ডাকতে? আমার কত ভালো মনটা দিলি নষ্ট করে। আমি কি করছি আপু? এই রে কাম সারছে, আবার বলে ফেলছি। হারামি, তুই আমার সাথে মজা নিস। এখন যদি তোরে কাছে পাইতাম তাহলে বুঝতি কি করতাম তোকে। কিন্তু ব্যাপার না, কালকে কলেজে যাবি না, তখন তোকে দেখবো কোন ঠোঁটগুলো দিয়ে আমাকে আপু ডাকিস। এই বলে ঠাস করে কলটা কেটে দিল। আমাকে আর কিছু বলার সুযোগই দিল না। আমার আর কি করার, চুপচাপ শুয়ে আছি, ভাবছি কালকে কি হবে। পরের দিন আমি কলেজে গেলাম। আজ একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে তাই আসলাম, না হলে জীবনেও আসতাম না। আমি কলেজের ভিতর যেতেই দেখি ও মা, নিধি আপু দেখি আমার আগে কলেজে চলে আসছে, কিন্তু এত তাড়াতাড়ি তো কখনো আসে না কলেজে। নিশ্চিত আমার জন্য আজ এত আগে আসছে, সামনে পেলে খবর আছে, তাই আমি ওনাকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছি। অন্যদিকে নিধি আর তার ফ্রেন্ড রুহি কথা বলছিল মাঠের এক কোনায় দাঁড়িয়ে। রুহি তখন দেখে সীমান্ত নিধিকে দেখে দ্রুত চলে যাচ্ছে। তখন রুহি বলে, নিধি দেখ,
দেখ না, সীমান্ত তোকে দেখে পালিয়ে ক্লাসে চলে যাচ্ছে। নিধি সীমান্তের নাম শুনেই পিছন ফিরে দেখে সীমান্ত চলে যাচ্ছে। তখন নিধি, এই সীমান্ত দাঁড়াও বলছি, আমাকে দেখে পালিয়ে যাওয়া হচ্ছে তাই না? দাঁড়াও, আর এক পা সামনে যাবে না বলে দিলাম। এই রে কাম সারছে, শেষ পর্যন্ত দেখেই ফেললো। কিন্তু এখানে থাকা যাবে না, আগে এইখান থেকে পালাই, না হলে এমন কাজ করবে মান সম্মান থাকবে না। তাই আমিও শুনেও না শোনার ভান ধরে চলে আসতে লাগলাম। তখন পিছন থেকে নিধি বলে, তুমি কতক্ষণ পালিয়ে থাকবে আমিও দেখব। নিধির হাত থেকে পালানো এত সহজ না। আমি পিছনে না ফিরে সোজা ক্লাসে চলে আসি। অন্যদিকে নিধির কথা শুনে রুহি অবাক হয়ে বলে, কিরে নিধি, তুই সীমান্তকে তুমি করে ডাকছিস কেন? আর এমনভাবে বলছিস মনে হয় তোর বয়ফ্রেন্ড। ও শুধু আমার বয়ফ্রেন্ড না, আমার হবু স্বামীও, বুঝলি? কি বলছিস নিধি? সীমান্ত কবে থেকে তোর বয়ফ্রেন্ড হলো? ও তো তোকে আপু বলে ডাকে, আর আমি যতটুকু জানি বৃষ্টি ওকে পছন্দ করে। শোন সীমান্ত শুধু আমার আর কারো না, আর আমি সীমান্তকে কারো হাতে দিব না। কিন্তু সীমান্ত কি তোকে মেনে নিবে? ও তো উল্টো তোকে দেখে পালাইছে। রুহির হাসি দেখে নিধি রেগে যায়, আর রুহি ধমক দিয়ে বলে, ওই তোর হাসি থামা, নালে তোর এখন খবর করে ছেড়ে দিব। আর কি বলি, সীমান্ত আমাকে দেখেই পালাবে? আমিও দেখব কত পালাতে পারে। ওর সাথে যদি বিয়ের আগে প্রেম করতে না পারি, তাহলে ওকে বিয়ে করে তারপর প্রেম করব। আর খুব তাড়াতাড়ি আমার আর সীমান্তের বিয়ে খেতে পারবি। এই কথা বলে নিধির আগে ফুঁসতে থাকে, কারণ নিধিকে নিয়ে কেউ হাসলে তার একদম সহ্য হয় না। আর নিধির কথা শুনে রুহি চুপ হয়ে যায়, কারণ রুহি জানে নিধি একবার যা বলে তা করেই ছাড়ে। তখন রুহি বলে, সরি দোস্ত, আসলে আমি জানতাম না যে তুই সীমান্তকে এত ভালোবাসিস। আর দেখলি না সীমান্ত কিভাবে আমাদের দেখে পালালো, তাই আমার হাসি চলে আসে। আচ্ছা চল আমার সাথে। কোথায় যাব? কোথায় আবার, আমার জান পাখিটার কাছে। ওকে একটু মজা দেখাবো। চল যাই। এইদিকে আমি ক্লাসে এসে বসে আছি আর বন্ধুদের সাথে গল্প করছি, কারণ বাইরে যাওয়া যাবে না। বাইরে আমার জম ঘুরতেছে, গেলেই বিপদ। তার চাইতে এখানে বসে থাকা অনেক ভালো। আমি বন্ধুদের সাথে কথা বলছিলাম, এমন সময় দেখি রুহি আপু আসছে আমার কাছে, আর এসেই আমাকে বলল, সীমান্ত তাড়াতাড়ি আমার সাথে আসো। কেন আপু, কি হয়েছে? নিধি মাথা ঘুরে পড়ে গেছে, আমরা ওকে উপরে খালি ক্লাসরুমে শুয়ে রাখছি, তুমি আসো আমার সাথে। আমি এই কথা শোনার সাথে সাথে আপুকে বললাম, কখন হলো এমন, চলেন তাড়াতাড়ি। খুব অস্থির হয়ে বললাম, চলো। এই কথা বলে আমি আর রুহি আপু যেতে লাগলাম। রুহি আপু আমার আগে আর আমি তার পিছনে। তারপর আপু আমাকে নিয়ে দোতলায় একটা রুমে নিয়ে গেল আর বলল, তুমি ভেতরে যাও, আমি গিয়ে স্যারকে ডেকে আনি। আচ্ছা তাড়াতাড়ি যান। আমি রুমের ভিতরে গিয়ে দেখি নিধি একটা টেবিলের উপর শুয়ে আছে, আর আমি আপুর কাছে যেতেই কে যেন বাহির থেকে দরজা বন্ধ করে দিল। আমি দরজার কাছে গিয়ে দরজা ধাক্কা দিলাম খোলার জন্য, কিন্তু এ তো বাহির থেকে বন্ধ। তখন পিছনে তাকিয়ে দেখি নিধি আমার দিকে তাকিয়ে হাসছে আর আমাকে বলে, কি মিস্টার সীমান্ত, দরজা খুলো না। আপু আপনি না অসুস্থ? অসুস্থ ছিলাম, কিন্তু ডক্টর এসে গেছে, এখন সুস্থ। কে ডাক্তার, আর কোথায় ডাক্তার? এই তো আমার সামনে দাঁড়িয়ে তুমি, আর তুমি তো আমার ডক্টর, ভালোবাসার ডক্টর। আপু এগুলা কি বলছেন আপনি? আর দরজা খুলতে বলুন, আমি ক্লাসে যাব, আমার ক্লাস আছে। ক্লাসই তো যাবেই তুমি, আগে আমার ক্লাসটা করে নি, তারপর তোমার যেখান খুশি যাও। এই কথা বলে নিধি আমার কাছে আসতে লাগলো, আর আমি তাকে পিছাতে পিছাতে বললাম, সামনে আসবেন না বলে দিলাম, কিছু করবেন না আমার সাথে। আমি আপনাকে ভালোবাসি না, তাহলে কেন করছেন এমন? ভালোবাসা কিভাবে আদায় করতে হয় নিধিতা ভালো করে জানে। আর কালকে যেন কি বলেছিলাম মনে নেই যে আজকে তোমাকে দেখে নিব, আর সকালেও আমার কথা তুমি শোনো নাই, এই শাস্তি তোমাকে পেতেই হবে। এই কথা বলে নিধি আমার একেবারে কাছে চলে আসে। এত কাছে আসায় নিধির প্রতিটা নিঃশ্বাস আমার মুখে পড়ছিল, যা আমার কাছে কেমন লাগতেছিল। তখন আমি নিধিকে বললাম, প্লিজ কিছুই করবেন না, মানুষ দেখলে খারাপ ভাববে, যেতে দিন আমায়, না হলে আর কিছু বলতে দিল না, তার আগেই আমার মুখ বন্ধ করে দিল তার মিষ্টি ঠোঁট দিয়ে। প্রথমে আমি তাকে বাধা দেওয়ার চেষ্টা করলেও পরে আমার কি হলো নিজেও জানি না। একসময় আমিও তার ডাকে সাড়া দিতে থাকি, আর সে আমার রেসপন্স পেয়ে যেন আরও পাগল হয়ে যায়। আমরা এইভাবে আরও কতক্ষণ ছিলাম জানি না, কিন্তু নিধি যখন আমায় ছাড়লো তখন আমার দম যায় যায় অবস্থা। আমি শ্বাস নিতে নিতে নিধির দিকে তাকিয়ে দেখি তার চোখে মুখে কেন যেন এক তৃপ্তির হাসি ফুটে আছে। আমি তাকে তখন বললাম, এবার দরজাটা খুলতে বলুন, আমি ক্লাসে যাব। নিধি তখন রুহিকে বলল,
রুহি দরজা খুলে দে, আমার কাজ শেষ। এই কথা বলতেই দেখি দরজা খুলে গেল, আর তখন দিলাম এক দৌড়। আমার দৌড় দেখে নিধি হাসতে হাসতে বলে, আজ বাড়িতে যাও, তোমার জন্য বড় একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। আমি আর কিছু না বলে বাইরে চলে আসি। তারপর আর আমি বাইরে বেরই হই নাই। আর এভাবেই বাকি ক্লাস করে ছুটি হলে বাসায় চলে আসি। কিন্তু আমি কল্পনাও করতে পারি নাই যে আমার জন্য বাড়িতে এত বড় একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। আমি বাড়িতে আসতেই দেখি আমার ছোট বোন। ভাইয়া হাঁ কর, আমি তোকে মিষ্টি খাইয়ে দিই। বলি আমি মিষ্টি খাইয়ে দিলাম। আমি মিষ্টিটা খেয়ে ওকে বললাম, কিরে বাড়িতে কোনো খুশির খবর আছে নাকি যে মিষ্টি খাওয়ানো হচ্ছে? আছে, কিন্তু আমি তোমাকে বলতে পারবো না, নিষেধ আছে। আম্মু বলবে তোমাকে। কেন, তোর কি বিয়ে ঠিক হয়েছে নাকি যে তোর বলতে লজ্জা লাগে যে আম্মু এসে বলবে? আমার না, তোর বিয়ে ঠিক হয়েছে। আচ্ছা এত ভালো খবর, তাহলে তুই যা, গিয়ে রেডি হতে থাক, আমার বিয়েতে যাবি না? আমি জানি যে আমার বোন আমার সাথে প্রায়শই দুষ্টুমি করে, এইটা ওইটা বলে বেড়ায়, তাই আমি ওর কথাটার কোনো মূল্য না দিয়ে আমার রুমে চলে আসলাম। তারপর ফ্রেশ হয়ে নিচে গিয়ে আম্মুকে বললাম, আম্মু খুব ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি খেতে দাও। একটু অপেক্ষা কর, আমি খাবার দিচ্ছি। তারপর আম্মু আমাকে খাবার দিল। আমি খাবার খাচ্ছি আর একটা বিষয় খেয়াল করলাম, আম্মুকে আজ একটু অন্যরকম লাগছে। কিন্তু সকালে যখন কলেজে যাই ওই সময় তো সবকিছু ঠিক ছিল, তাহলে এখন কি হলো? তাই আমি আম্মুকে বললাম, আম্মু বাসায় কি কিছু হয়েছে? কেন, বাসায় কিছু হওয়ার কথা ছিল? না মানে বাসায় আসতেই সারা আমাকে মিষ্টি খাওয়ালো। ওকে জিজ্ঞেস করলাম মিষ্টি কেন খাওয়ালো, তখন বললো ওর নাকি বলা নিষেধ। আর এখন তুমিও জানি কেমন করে কথা বলছো, তাই বললাম আর কি। বাসায় কিছু হয়েছে নাকি? বাসায় কি হয়েছে তা তোমার আব্বু আসলে বলবে। এখন খাবার খেয়ে তোমার রুমে যাও। আমি আর কিছুই বললাম না। সবার ব্যবহার জানি কেমন লাগছে, কেউ এসে মুখে মিষ্টি গুঁজে দিচ্ছে, আবার কেউ এমনভাবে কথা বলছে যে পেট থেকে মিষ্টি বেরিয়ে আসার উপক্রম। তাই আমি আর কিছু না বলে চুপচাপ খেয়ে রুমে চলে আসি। একটু একটু টেনশন হচ্ছে যে বাসায় কি হলো এইটা ভেবে। আবার নিজেকে এতটুকু সান্ত্বনা দিচ্ছি যে আমি তো কিছু করি নাই, তাহলে আর আমার কি হবে। এভাবে সারাটা দিন চলে গেল। এর ভিতর অবশ্য নিধি 3বার কল দিছিল, কিন্তু আমি রিসিভ করি নাই। রাতে আমার রুমে শুয়ে শুয়ে মোবাইল টিপতেছিলাম, এমন সময় আমার বোন সারা এসে বলল, ভাইয়া তোমাকে আব্বু ডাকছে, তার রুমে যেতে। আচ্ছা তুই যা, আমি আসতেছি। এই কথা বলেই সারা চলে গেল। আর আমি আব্বুর রুমে যাচ্ছি আর ভাবছি যে আব্বু কি জানে বলে। তখন আবার আম্মু বলল আব্বু নাকি কি বলবে। আর এসব ভাবতে ভাবতে আব্বুর রুমে চলে আসি। আব্বু আমাকে ডাকছেন? ডাকছি, এখানে বসো, তোমার সাথে আমার কথা আছে। বলেন, আমি শুনতেছি। দেখো, আমি কথা সরাসরি বলতে পছন্দ করি, তাই যা বলবো তুমি সরাসরি উত্তর দিবে। বলেন। তোমাদের সম্পর্ক কতদিন ধরে চলছে? আব্বুর কথা শুনে আমি ঠাস করে মনে হয় আকাশ থেকে পড়লাম। আব্বু কিসের আর কার সম্পর্কে কথা বলছে? তখন আমি বললাম, আপনি কার আর কিসের সম্পর্কে কথা বলতেছেন? এখন না জানার অভিনয় করো না, আমি তোমার আর নিধির সম্পর্কে কথা বলছি। এখন আমার অবস্থা যায় চাই। আব্বু বলে কি আমার সম্পর্ক, তাও আবার আস্তা গুন্ডি আর রংবাজ নিধির সাথে? ইম্পসিবল। তখন আমি বললাম, আব্বু সব মিথ্যা কথা, আপনাকে মনে হয় কেউ মিথ্যা বলছে আমার নামে। নিধি আপুর সাথে আমার কোনো সম্পর্ক নাই। পাশ থেকে আম্মু বলে আছে, অন্য মানুষ কেন বলতে যাবে? নিধি নিজে বলছে তোর আর নিধির সম্পর্কের কথা। তোদের 2 বছর রিলেশন, আর তোরা একে অপরকে নাকি অনেক ভালোবাসিস। আম্মু তোমরা বিশ্বাস করো সব মিথ্যা কথা। চুপ হয়েছে, এখন আর মিথ্যা বলতে হবে না, আমরা সব জানি। তোরা একে অপরকে ভালোবাসিস, বিয়ে করতে চাস, এটা তো ভালো কথা। তুই নাকি আমাদের কাছে বলতে লজ্জা পাস, তাই বলছিস না বিয়ের কথা। তাই নিজের বাবা মাকে যে আমাদের কাছে বলছে। করে বসে আছি, মাথার উপর দিয়ে এমনভাবে কথাগুলো যাচ্ছে যে আমি যে কোনো সময় অজ্ঞান হতে পারি। আমার চুপ থাকা দেখে আম্মু আবার বলতে শুরু করলো, আমরা কি তোকে কখনো কোনো কিছুতে না করছি নাকি? কোনো কিছুতে বাধা দিছি? সব সময় তোর সিদ্ধান্তকে সাপোর্ট করছি। তাহলে আজ তুই কিভাবে ভাবলি যে তোর লাইফের এত বড় একটা সিদ্ধান্ত আমরা বাধা দিব? কিন্তু তুই আমাদের কাছ থেকে এত বড় একটা বিষয় লুকিয়ে রাখলি। নিধি যদি না বলতো তাহলে তো আমরা জানতেই পারতাম না। তাই তোর প্রতি একটু অভিমান করেছিলাম। এতটুকু বলে আম্মু চুপ হয়ে থাকলো। তখন আব্বু বলল, আজ তোমার বড় চাচু আর বড় চাচি আসছিল বিয়ের প্রস্তাব নিয়ে। আমি তাদের কাছে এইসব শুনেছি। এখন আমাদের কারোর বিয়ের মত নাই, কারণ আমরা আগেই চেয়েছিলাম তোমার আর নিধির বিয়ে দিতে,
কিন্তু তোমার চেয়ে নিধি একটু বড়, তাই তোমাকে বলতে চাইনি। কিন্তু এখন যেহেতু তোমার একজন আরেকজনকে পছন্দ করো, তাহলে তো ভালোই হলো, আমাদেরও মনের আশা পূরণ হবে। এখন তুমি বলো যে বিয়ে তারিখ ঠিক করব। আমার এখনো তাদের কথা কানের ভিতর দিয়ে মাথার ভিতর ঢুকছে আর মাথার ভিতর গিয়ে হরতাল শুরু করে দিছে। আমার এখন কি বলা উচিত বা কি করা উচিত জানি না। আমি শুধু ভ্যাবলাকান্তের মতো একবার আম্মুর দিকে তাকাচ্ছি আর একবার আব্বুর দিকে তাকাচ্ছি। আমার এইভাবে তাকানো দেখে আব্বু আমাকে ধমকবো। কি হলো, তুমি এমন বোকার মতো এদিকে ওদিকে তাকাচ্ছ কেন? বলো, কবে বিয়ে করতে চাও? নাকি আমরাই আগামী মাসে বিয়ে ডেট ঠিক করে ফেলবো? আমাকে ধমক দিয়ে বলল, না, আমার মনে হয় এদের কথা শুনে আর নিজেকে ঠিক রাখতে পারলাম না। আমি শুধু বিয়ে, ডেট, তারিখ, হরতাল হরতাল সেন্সলেস হয়ে পড়ে গেলাম। আমি কি বললাম আমি নিজেও জানি না, কারণ এত সুন্দর মিথ্যা কথা শুনে কয়জনই বা পারে নিজেকে ঠিক রাখতে। এদিকে সীমান্তের এভাবে সেন্সলেস হয়ে পড়ে যাওয়া দেখে তার বাবা মা বোকা হয়ে যায়, কারণ বিয়ের কথা শুনে ছেলে অজ্ঞান হয়ে যাবে তারা ভাবতেও পারেনি। তখন তারা ডাক্তারকে কল দেয়। আসতে তারা সাথে নিধির বাসায় খবর পাঠায়। অন্যদিকে সীমান্তের অজ্ঞান হওয়ার কথা শুনে নিধি পাগল হয়ে ছুটে আসে সীমান্তের বাসায়। এসে সবার কাছে জানতে চায় সীমান্তের কি হয়েছে। সারা তখন নিধির কাছে পিছনের সব ঘটনা খুলে বলে, আর এসব শুনে নিধির মনে মনে হাসতে থাকে। বলে, শুধু এতটুকু করলাম তাতেই অজ্ঞান, বাকিটা তো এখন বাকি আছে। আমার যখন জ্ঞান ফিরল তখন দেখি নিধি আমার মাথার পাশে বসে আমার চুলে হাত বুলিয়ে দিচ্ছে, আর আমাকে চোখ খুলতে দেখেই একটা হাসি বলল, আমার জান পাখিটার কি হয়েছে? বিয়ের কথা শুনে কেউ কি সেন্সলেস হয়ে যায়? হাই হাই, নিধি কিভাবে এই কথা জানলো যে আমি বিয়ের কথায় অজ্ঞান হয়ে গেছি? মান সম্মান আর আমার কিছুই থাকলো না। তখন আমি বললাম, আরে রাখেন আপনার বিয়ে, আপনি কি বলছেন চাচা চাচির কাছে? কেন, আমি আবার কি করলাম আর কাকেই বা কি বললাম? আপনি চাচা চাচি আর আমার বাবা মার কাছে কেন বলছেন যে আমাদের মাঝে রিলেশন আছে? আমি তো যা সত্যি তাই বললাম। সত্যি মানে আমি কখন আপনাকে ভালোবাসলাম? সব মিথ্যা কথা। মিথ্যা কেন হবে? তুমি আমাকে ভালোবাসো আর নাই ভালোবাসো, আমি তো তোমাকে ভালোবাসি আর এখন তোমাকে বিয়েও করব। দেখেন, আমি আপনাকে বিয়ে করতে পারবো না, এই বিয়ে আমি ভেঙে দিব। এই কথা বলার সাথে নিধি আমাকে ধাক্কা মেরে বিছানায় শুইয়ে দিল আর আমার উপর উঠে বসে আমার গলা চেপে ধরে তারপরে বলে, আমি তোর সাথে ভালোভাবে কথা বললেই তুই মাথায় চড়ে বসিস। শোন, বিয়ের বিষয়ে যদি উল্টাপাল্টা কিছু বলিস তাহলে তোর খবর আছে। দেখছেন কত বড় ডাইনি একটা, কথায় কথায় খালি ধমক দিবে, চট দিবে। আমার নাকি আবার এই মেয়েকে বিয়ে করতে হবে। তখন আমি বললাম, আমি আপনাকে কেন বিয়ে করতে যাব? কথায় কথায় আপনার হাতে থাপ্পড় খাওয়ার জন্য? কিছু হলেই আমার সাথে রাগ দেখান, যখন তখন আমাকে ধমক দেন। এই বলে, এই হলো আপনার ভালোবাসা? আর আমার এরকম ভালোবাসার কোনো প্রয়োজন নাই। ও মা! আমার এই কথা বলার সাথে সাথে নিধি কান্না করে দিয়ে আমাকে জড়িয়ে ধরলো আর কান্না করতে করতে বলে, তুমি বিশ্বাস করো সীমান্ত, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আমি জানি আমি তোমার সাথে রাগ করি, ধমক দিই, কিন্তু সব কিছু শুধু তোমাকে নিজের করে পাওয়ার জন্য এমন করেছি। তুমি যাতে কোনো মেয়ের সাথে কথা বলতে না পারো বা কারো প্রেমে পড়তে না পারো, তাই তোমাকে সবসময় চোখে চোখে রাখতাম। কারণ আমার ভয় হতো তুমি যদি অন্য কারো হয়ে যাও, অথবা আমি যদি তোমাকে হারিয়ে ফেলি, তাহলে আমি যে বেঁচে থেকেও মরে যাবো। আর তাই আমি সবসময় তোমাকে নিজের কাছে রাখতে চাইতাম। আর আমি সব কিছু করেছি শুধুমাত্র আমার ভালোবাসাটাকে বাঁচিয়ে রাখার জন্য, কারণ ভালোবাসা ছাড়া বেঁচে থাকাটা যে মৃত্যুর সমান। নিধির কথা শুনে আমি পুরা স্তব্ধ হয়ে গেছি। একটা মানুষ আমাকে এতটা ভালোবাসে যে আমাকে পাওয়ার জন্য এত কিছু করছে, আর নিধি এখনও আমাকে জড়িয়ে ধরে কান্না করতেছে। তখন আমি বললাম, এত ভালোবাসে না আমাকে? বলেই তার মাথায় একটু হাত বুলিয়ে দিলাম। আমি নিধির মাথায় হাত বুলিয়ে দিতেই নিধি আমাকে বুক থেকে তার মাথাটা উপরে তুলে আমার মুখের দিকে তাকিয়ে বলতে থাকলো কিছুক্ষণ, পরে আবার বলতে লাগলো, অনেক ভালোবাসি তোমাকে, আর ভালোবাসি বলেই আজ এত কিছু করলাম। সেদিন যখন বৃষ্টি তোমাকে প্রপোজ করেছে, এটা দেখে আমার কাছে কেমন লাগছিল তা তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি ভয় পেয়ে গেছিলাম তুমি যদি আবার বৃষ্টির প্রেমে পড়ে যাও, তাই আমি ওই দিন বৃষ্টিকে এভাবে মেরেছি। কারণ আমি সব কিছু হারাতে রাজি, কিন্তু তোমাকে হারাতে পারবো না, কারণ তুমি শুধু আমার, আর আমি তোমার জন্য সব করতে পারি। নিধির কথা যত শুনছি ততই যেন অবাক হচ্ছি। বলে কি মেয়েটা? তখন আমি বললাম, আর আমি যদি রাজি না হই তাহলে কি করবেন? নিধি কিছুটা রেগে গিয়ে বলল,
এতক্ষণ আমার কথা শুনে তোমার কাছে কি মনে হয় আমি যার জন্য এত কিছু করলাম তাকে এত সহজে ছেড়ে দেব? তোমাকে তো আমার করে নিবই, হয় আপোষে নিব না হয় জোর করে। আর যদি তাতেও কাজ না হয় তাহলে তাহলে আগে নিজের হাতে তোমাকে খুন করব, তারপর নিজে খুন হব, তবুও তোমাকে অন্য কারো হতে দিব না। এবার ভেবে দেখো, আমাকে বিয়ে করবে নাকি আমার হাতে খুন হবে? কোনটা করবে? সিদ্ধান্ত তোমার। আরে আরে, নিধি তো সত্যি পাগল হয়ে গেছে। আর যে মেয়ে তার ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য এত কিছু করতে পারে, আর যাই হোক তার ভালোবাসা মিথ্যা হতে পারে না। তাই আমি তাকে বললাম, আচ্ছা ঠিক আছে, খুন করা লাগবে না। পুরো কথা শেষ করার আগেই, তার মানে তুমি রাজি? রাজি, কিন্তু আমাকে কিছুদিন সময় দেওয়া লাগবে। এখন বিয়ে করতে পারবো না, কারণ আমি আপনাকে কখনো ওইভাবে দেখি নাই। তাই আমার কিছু সময় লাগবে নিজেকে ঠিক করার জন্য। আমি এই কথা বলার সাথেই নিধি আমাকে তার শরীরের সমস্ত শক্তি দিয়ে জড়িয়ে ধরেছে। মনে হয় যদি পারতো তাহলে আমার বুকের ভিতর চলে যেত। তারপর নিধি বলল, ঠিক আছে, দিলাম তোমাকে সময়, কিন্তু বেশি দিন না, কিন্তু খুব তাড়াতাড়ি আমরা বিয়ে করব। আর এখন থেকে বিয়ের আগে পর্যন্ত আমরা চুটিয়ে প্রেম করব। আচ্ছা আপু ঠিক আছে, এখন ছাড়ুন, কেউ এসে দেখে ফেলবে। আমি এই কথা বলার সাথে সাথে দেখি নিধি আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আর আমি কিছু বলার আগেই আমাকে আবার বিছানায় ফেলে দিয়ে আমার উপর চড়ে বসলো। তখন আমি বললাম, আরে কি করছেন, কি নামুন, উপর থেকে কেউ এসে পড়বে তো, তাড়াতাড়ি সরুন। আর কিছু বলার আগেই নিধি আমার ঠোঁটের উপর টর্চার শুরু করেছে। প্রথম দিকে ভালোই লাগছিল, কিন্তু কিছুক্ষণ পরে নিধি আমার ঠোঁটে কামড় দিল। এমনভাবে কামড় দিছে যে মনে হয় এখন ঠোঁট ছিঁড়েই ফেলবে। সরাতে গেলেও আরও জোরে কামড় দেয়। আমার অবস্থা এখন যায়। ঠিক এমন সময় আমার ছোট সারা আমার রুমে আসে, আর এসেই আমি কিছু দেখি নাই। সারার গলার আওয়াজ শুনে নিধি আমাকে ছেড়ে দিয়ে আমার কাছ থেকে সরে যায়। আর কিরে, তোর আর আসার সময় হলো না, এখন কেন আসলি? আমি কি জানি নাকি যে তোমরা এখানে দিনের বেলায় দরজা খোলা রেখে রোমান্স করছো? দরজা বন্ধ করলে কি হয়? সারাকে বলে, আমি মাথাটা নিচে দিয়ে সব শুনছিলাম। তখন নিধি বলে, তা আমার আদরের ননদটা এখন কেন আসছে? আম্মু তোমাদের ডাকতেছে, বলছে তাড়াতাড়ি আসতে। এই কথা বলে সারা চলে যায়। তখন আমি নিধিকে বলি, দেখছেন আপনার জন্য এখন কি হলো? আমি এখন সারার সামনে কিভাবে যাব? আমার তো এখন ওর সামনে যেতেই লজ্জা লাগবে। আমার কথা শুনে নিধি একটা হাসি দিয়ে বলে, ওলে আমার লজ্জাবতী বাবু, তাহলে আরেকবার যদি আমাকে আপু বলছো আর আপনি করে ডাকছো, তাহলে একটু আগে যেটা করলাম মনে আছে, সেটা কিন্তু সবার সামনে করব। তখন দেখবে তোমার লজ্জা কোথায় যায়। না না, আর বলবো না। আপনার লজ্জা না থাকতে পারে, কিন্তু আমার আছে। সরি। আবার আপনি বলছো তুমি? সরি তুমি, আর এমন হবে না। মনে থেকে জানো। এখন চল নিচে যাই, দেখি কি বলে। চলো। এই কথাটা বলেই আমি আর নিধি আমুর কাছে যাই। আমুর কাছে আসতেই আমু বলল, কিরে তুই এখন সুস্থ নাকি ডাক্তারের কাছে নেওয়া লাগবে? না আমু, আমি ঠিক আছি, আমার তেমন কিছু হয়নি। তা তো দেখতেই পাচ্ছি, যে ছেলে বিয়ের কথা শুনলে অজ্ঞান হয়ে যায় তার আবার ভালো থাকা। আম্মুর কথা শুনে অনেক লজ্জা লাগছিল, আর সাথে অনেক রাগও হচ্ছিল নিধির উপর, কারণ ওর জন্যই আম্মু এখন আমায় নিয়ে মজা করছে। আর পাশে তাকিয়ে দেখি নিধিও মিটমিট করে হাসতেছে। তখন আমি বললাম, আম্মু প্লিজ আর বলো না, এখন কেন ডাকছো তা বলো। ঠিক আছে বলবো না, এখন বল তোরা কি সিদ্ধান্ত নিলি? কিসের সিদ্ধান্তের কথা বলছো আম্মু? সত্যি আমি বুঝতে পারি নাই, কারণ আমি ভুলে গেছিলাম বিয়ের কথা। আমার এরকম হেয়ালিপানা কথা শুনে নিধি পাশ থেকে নিধি বললে, এই তোমার কি মাথাটা গেছে নাকি? মা আমাদের বিয়ের কথা বলছে। কি মেরে বাবা, আম্মুর সামনে কিভাবে নিজের মুখে নিজের বিয়ের কথা বলে, একটু লজ্জা করে না? আর আমার আম্মুকে মুহূর্তে নিজের মা বানিয়ে নিল। মনে মনে বললাম। তখন আমি বললাম, আম্মু আমি এখন কোনো বিয়ে ঠিক করতে পারবো না। ওই কি বললা তুমি? না মানে আম্মু, আমি এখন বিয়েটা করতে চাচ্ছি না, আমার আরো কিছুদিন সময় লাগবে। এটা কি তোদের দুজনের সিদ্ধান্ত? পাশ থেকে নিধি, মা এটা আমাদের দুজনের সিদ্ধান্ত। আসলে ও একটু সময় চাইছে, তাই আমিও রাজি হয়ে গেছি। ঠিক আছে, তোরা যা ভালো মনে করিস, আমরা কিছু বলবো না। আমি তাহলে সবার সাথে কথা বলি যে বিয়ে পরে হবে। ঠিক আছে। নিধি শুনে রাখ, আজ থেকে সীমান্তের সব দায়িত্ব তোর মা। এখন থেকে তোর মানুষ তুই সামলে রাখ, আর আমি এর মাঝে নাই। ঠিক আছে মা, তুমি শুধু আমার জন্য দোয়া করো, তাহলেই হবে। তোদের জন্য তো সবসময় দোয়া করি, তাকে আর বলতে হবে? তোরা ভালো থাকলে আমরা ভালো থাকি।
কথা বলেই আম্মু চলে গেল। আর আমি শুধু ভাবছি বিয়ে হলো না, কিছু হলো না, তার আগে আম্মু আমাকে পর করে দিয়ে ওই ডাইনিটার হাতে তুলে দিল। এখন আমার কি হবে একমাত্র আল্লাহই ভালো বলতে পারবে। ঠিক তখনই নিধি বলল, এই যে এত মনোযোগ দিয়ে কি ভাবা হচ্ছে শুনি একটু। না কিছু না, আমি আবার কি ভাববো, জীবনটা মনে হয় এইবার তেজপাতা হয়ে যাবে। মনে মনে বললাম কথাটা। আম্মু কি বললো মনে আছে, আজ থেকে তোমার সবকিছুর দায়িত্ব আমার ওপর, আর এখন থেকে আমি যেভাবে বলবো ঠিক সেভাবেই চলবে। যদি একটুও এদিক সেদিক হয় তাহলে মোটেও ভালো হবে না বলে দিলাম। এইটা আবার নতুন কি? আমার তো আগে থেকেই আপনার কথা মতো চলতে হয়। আপনার জ্বালায় কথায় একটু শান্তি পাই। কথা শুনে নিধি পুরা তেলে বেগুনে জ্বলে উঠে বলে, কি বলি তুই? আমি তোকে জ্বালাই? কোথাও শান্তি দিই না তোকে, তাই না? ঠিক আছে, তোকে আমি আরো জ্বালাবো, দেখবো তুই কি করতে পারিস। আর একবার যদি তুই আমাকে আপনি করে বলিস তাহলে দেখবি আমি তোকে কি করি, মনে থাকে জানো। কথা বলে নিধি হনহন করে চলে গেল। আর নিধি এখন আমাকে তুমি করে বললেও রাগ উঠলেই তুই করে বলে। আমার অবশ্য খারাপ লাগে না, কারণ আমিও নিধিকে আস্তে আস্তে ভালোবাসতে শুরু করছি। বর্তমানে এভাবেই চলছে আমার জীবন। সকালে নিধির সাথে কলেজে যাওয়া, তারপর আবার তার সাথে ফিরে আসা, কলেজে কোনো মেয়ের দিকে না তাকানো, যেটা আগে আমার উপর এই হুকুম জারি ছিল, এখন আইন আরো কড়াকড়ি হয়েছে। এক কথায় আমার জীবন এখন নিধিময় হয়ে গেছে। ডানে বামে উপরে নিচে যেদিকেই তাকাই শুধু নিধি আর নিধি দেখি। কিন্তু সব থেকে বেশি উপভোগ করি নিধির ভালোবাসাটা, কারণ পাগলিটা আমাকে বড্ড ভালোবাসে, যা কয়েকদিন বেশ ভালোভাবেই বুঝতে পারছি। আর আমিও আমার পাগলিটাকে অনেক ভালোবেসে ফেলেছি। আজ 3 মাস হলো নিধি আমার জীবনটা পুরোপুরিভাবে দখল করে আছে, আমাকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করতে চায় না। আজ আমি আর নিধি একসাথে কলেজে যাচ্ছি, কিন্তু রিক্সা দিয়ে। তখন নিধি বলল, সীমান্ত, তুমি আমাকে কতটা ভালোবাসো? নিধির মুখে এমন প্রশ্ন শুনে একটু অবাক হলাম, বলাই যায় তাই আমি বললাম, কতটা ভালোবাসি তা তোমাকে কেমন করে বুঝবো? ভালোবাসাকে পরিমাপ করা যায় নাকি? প্লিজ তবুও বলো না কতটা ভালোবাসো আমাকে, আমার খুব শুনতে ইচ্ছা করছে, বলো না প্লিজ প্লিজ প্লিজ। মাঝে মাঝে নিধির এই বাচ্চামোগুলো দেখলে খুব হাসি পায়, আবার ভালো লাগে। তখন আমি নিধিকে বললাম, তোমাকে কতটা ভালোবাসি তা হয়তো তোমাকে বলতে পারবো না, কিন্তু কিন্তু এতটুকু বলতে পারি, তোমার কোলে মাথা রেখে আমি আমার জীবনের শেষ সূর্যাস্তটা দেখতে চাই। জীবনের অনেকটা পথ একা হেঁটেছি, কিন্তু আজ থেকে জীবনের বাকিটা পথ তোমার সাথে হাতে হাত রেখে চলতে চাই। যখন তুমি বুড়ি হবে আর তোমার নাতি নাতিনদের সাথে গল্প করবে, তখন আমি তোমার গল্প বলার কারণ হতে চাই। আর যখন আমি হারিয়ে দূর আকাশের তারা হয়ে যাব, তখন আমার যে স্মৃতিগুলো তোমার বেঁচে থাকার শক্তি হবে, আমি সেই স্মৃতিগুলোর কারণ হতে চাই। তোমাকে নিয়ে আরও অনেক কথা আছে যা আমি হয়তো বলে শেষ করতে পারবো না। আর এইগুলা যদি তোমার কাছে ভালোবাসা মনে হয়, তাহলে আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি কথাগুলো বলে দেখি নিধির 2 চোখ দিয়ে পানি পড়তেছে। তখন আমি বললাম, এই তুমি কান্না করছো কেন? তুমি আমাকে এতটা ভালোবাসবে তা আমি ভাবতেও পারি নাই, তাই তোমার কথা শুনে আনন্দে চোখ দিয়ে পানি চলে আসছে। আর নিধির সাথে কথা বলতে বলতে কলেজে চলে আসি। তখন আমি, হইছে, এখন আর কান্না করতে হবে না, কলেজে চলে আসছি, তুমি তোমার ক্লাসে যাও আর আমি আমার ক্লাসে যাই। ঠিক আছে। আমি রিক্সা ভাড়া দিয়ে ক্লাসের দিকে যাচ্ছিলাম, এমন সময় কে জানি আমার কাঁধে হাত দিল। পিছনে ফিরে দেখি আমার বন্ধু আতিক, কিন্তু কেন জানি মনে হয় ওর মন খারাপ। তাই আমি বললাম, কি রে বেটা, মন খারাপ কেন? মায়া কি তোকে আবার স্যাকা দিল নাকি? দোস্ত, তোর সাথে আমার কথা আছে, খুবই ইম্পর্টেন্ট। মায়া আতিকের গার্লফ্রেন্ড, তাই একটু মজা করলাম। বল, আমি শুনতেছি। দোস্ত, মায়ার বিয়ে ঠিক হয়ে গেছে, আর আমি মায়াকে ছাড়া থাকতে পারবো না। কি বলিস তুই? এখন কি করবি? আমি মায়াকে বিয়ে করব, তুই যে কোনো একটা ব্যবস্থা কর প্লিজ। আচ্ছা কান্না করিস না, এখন বল মায়া কোথায় আছে? মায়া ওর ক্লাসে আছে। আচ্ছা তুই থাক, আমি আসতেছি। এই কথা বলেই আমি মায়ের ক্লাসে যাই। আর মায়া এবার ইন্টার প্রথম বর্ষে পড়ে। আমি ক্লাসে গিয়ে দেখি মায়া মন খারাপ করে ক্লাসের রুমে বসে আছে। আমি গিয়ে সোজা মায়ের হাত ধরে টেনে পাশে একটা খালি ক্লাসরুমে নিয়ে যাই। দেখি সাথে আরো 2টা মেয়ে আসছে, কিন্তু তারা একটু দূরে দাঁড়িয়ে আছে। তখন আমি মায়াকে বললাম, মায়া তুমি কি আতিককে ভালোবাসো? ভাইয়া, আমি আতিককে অনেক ভালোবাসি, ওকে ছাড়া বাঁচতে পারবো না। বিয়ে করবে আতিককে? করব, কিন্তু কিভাবে? পরিবারে জানলে সমস্যা হবে। ওই ব্যবস্থা আমি করব, তুমি কাউকে কিছু বলবে না। আর কালকে তুমি এই ঠিকানায় চলে আসবে। আচ্ছা ভাইয়া, আমি সময় মতো চলে আসবো। এটা আমি দেখব। আমি মায়া আর আতিককে সবকিছু বুঝিয়ে দিয়ে আবার কলেজ থেকে চলে আসলাম, কারণ আমাকে এখন তাদের বিয়ের ব্যবস্থা করতে হবে। অন্যদিকে লাগছে অন্য ঝামেলা।
আমি যখন মায়াকে ক্লাস থেকে টেনে আনি তখন সাথে যে দুইটা মেয়ে আসছিল তার মধ্যে একটা মেয়ে নিধিকে বলে, আচ্ছা, সীমান্ত ভাই কি আপনার চাচাতো ভাই লাগে না? তাই জেনে তুমি কি করবে? তুমি কেন আসছো তাই বলো। কালকে সীমান্ত ভাইয়া আর আমার বান্ধবী মায়া দুজনে বিয়ে করবে এই কাজী অফিসে, তাই আপনাকে বলতে আসলাম। কথা শুনবার সাথে সাথে নিধি, এই মেয়ে, কি বলছো তুমি? মাথা ঠিক আছে তোমার? সীমান্ত বিয়ে করবে মানে কি? আমি একটু আগে নিজে দূর থেকে শুনেছি বিয়ের কথা, তারা নাকি কালকে বিয়ে করবে, তাই আপনাকে বলতে এলাম। এখন আপনি বিশ্বাস করলে করেন, না করলে নাই। আর নিধি মেয়েটা কথা শুনে যেন তার পায়ের নিচের মাটি সরে গেল। নিধি ভাবছে যে সীমান্ত তার সাথে এটা কিভাবে করতে পারলো, আর এসব ভেবে নিধির চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়তে লাগলো। সে আর দেরি না করে দ্রুত গেল মায়ের ক্লাসরুমে, গিয়ে ওই মেয়েটাকে বলল, তোমার ফ্রেন্ড মায়া কোথায়? আমি ক্লাসে এসে দেখি মায়া ক্লাসে নাই, মনে হয় চলে গেছে। নিধি তখন আরো দু একজনের কাছে মায়ের কথা জানতে চায়, তখন তারা বলে মায়া নাকি বাকি ক্লাস না করে চলে গেছে। নিধি তখন দেরি না করেই চলে যায় সীমান্তের ক্লাসে, গিয়ে দেখে আতিক ব্যাগ নিয়ে চলে যাচ্ছে। তখন নিধি বলল, আতিক, সীমান্ত কোথায়? তাড়াতাড়ি বল। মায়া ওর ক্লাসে আছে। আপু আমি খুব তাড়ায় আছি, এখন কথা বলতে পারবো না। সীমান্ত একটু বাইরে গেছে, একটা জরুরি কাজ আছে। কিসের জরুরি কাজ বল আমাকে, নাহলে এখান থেকে এক পাও সামনে যেতে পারবি না। এই কথা বলে আতিক চলে যায়, আর নিধি ওখানে বসে পড়ে আর কান্না করতে থাকে। তখন নিধির ফ্রেন্ড রুহি এসে বলে, কি রে নিধি, কান্না করছিস কেন? সীমান্ত আমার সাথে চিট করছে। কি বলছিস এসব নিধি? সীমান্ত তোকে চিট করেছে মানে কি? সীমান্ত আমার সাথে প্রেমের অভিনয় করে কালকে অন্যজনকে কাজে অফিসে নিয়ে বিয়ে করেছে। সীমান্ত তোর সাথে কি করে এমন করতে পারে? তাহলে তুই এখন কি করবি? নিধি চোখের পানি মুছে উঠে দাঁড়ায় আর রুহিকে বলে, সীমান্ত কখনোই নিধিকে চিনতে পারে নাই। ও আমাকে ধোকা দিতে চাইলেও আমি তা হতে দিব না, কারণ নিধি কখনো হাঁটতে শিখে নাই। এখন কি করবি তুই? আমি আজকে সীমান্তকে বিয়ে করব, তোরা খালি দেখে যা আমার খেলা। এই কথা বলে নিধি সরাসরি বাড়ি চলে যায়। যাওয়ার সময় সীমান্ত বেশ কয়েকবার কল দেয় নিধি, কিন্তু সীমান্ত রিসিভ করে না। আর নিধি তখন সত্যি ধরে নেয় সীমান্ত তাকে ধোকা দিচ্ছে। আর এইসব যতই নিধি ভাবছে, তার রাগ যেন ততই বাড়ছে। নিধি বাড়িতে এসে ড্রয়িং রুমের জিনিস একটা একটা করে ভাঙতে থাকে, আর জিনিস ভাঙার শব্দ পেয়ে বাড়ির সবাই তাড়াতাড়ি ড্রয়িং রুমে এসে দেখে নিধি সব ভাঙছে। তখন নিধির মা বলে, কি রে, কি হয়েছে তোর? এভাবে জিনিস কেন ভাঙছিস তুই? বল কি হয়েছে? আমি আজকে সীমান্তকে বিয়ে করতে চাই। তুই কি বলছিস? আজকে বিয়ে করবি মানে? বিয়ে কি কোনো ছেলে খেলা নাকি যে তুই বললি আর বিয়ে হয়ে গেল? আমি যখন বলছি আজকে বিয়ে করব, তার মানে আজকেই করব। তোমরা কিভাবে ব্যবস্থা করবে তা তোমরা জানো। আর যদি আজকে বিয়ে না হয় তাহলে আমি আত্মহত্যা করব, আর আমার মৃত্যুর জন্য তোমরা দায়ী থাকবে। নিধির এমন কথা শুনে সবাই অবাক হয়ে গেল। তখন নিধির মা বলল, নিধির এই কথা শুনে সবাই বেশ ভয় পেয়ে যায়, কারণ নিধি আর যাই বলে কখনো মরার কথা বলে না। তখন নিধির ভাই নিশাদ বলে, নিধি তার ভাইয়ের কথা শুনে কান্না করে দেয়। তখন নিধি বলে, নিধি বোন আমার, তোর কি হয়েছে আমাকে বল, কেন তুই এরকম করছিস? সীমান্ত কি তোকে কিছু বলেছে? ভাইয়া, সীমান্ত আমার সাথে চিট করেছে। সীমান্ত চিট করছে মানে কি বলছিস এসব? হ্যাঁ ভাইয়া, আমি ঠিক বলছি। সীমান্ত আমাকে ঠকিয়ে কালকে অন্য একটা মেয়েকে বিয়ে করেছে কাজী অফিসে। নিধি, তোর কোথাও ভুল হচ্ছে। আমরা সীমান্তকে খুব ভালো করে চিনি, ও কখনো এমন কাজ করতেই পারে না। আমার কথা ভুল হচ্ছে না। যে মেয়েকে সীমান্ত বিয়ে করেছে তার বান্ধবী নিজে আমাকে বলেছে, আর আমি সীমান্তের ফ্রেন্ডকেও জিজ্ঞাসা করেছি, সেও বলেছে সীমান্ত কাজী অফিসে গেছে। তার মানে আমি নিশ্চিত সীমান্ত আমাকে ছেড়ে অন্য মেয়েকে বিয়ে করেছে। নিধির কথা শুনে সবাই কিছুতে বিশ্বাস করতে পারছে না সীমান্ত এমন কাজ করবে। তাই আবার নিশাদ বলে, তারপরও আমার মনে হয় এখানে অন্য কোনো বিষয় আছে যা তুই হয়তো জানিস না, তাই তুই সীমান্তকে ভুল বুঝতেছিস। একটু সময় নে, দেখবি সব ঠিক হয়ে যাবে। আমার কোনো ভুল হচ্ছে না। আর তুমি বলছো সময় নিতে? আমি এখানে সময় নিয়ে বসে থাকি আর ওইদিকে সীমান্ত বউ নিয়ে চলে আসুক, তা তো আমি হতে দিব না। আমি আজকেই বিয়ে করব, তাতে আমার ধারণা ঠিক হোক আর ভুল হোক। আর যদি আজকে বিয়ে না হয় তাহলে আমি আজকেই আত্মহত্যা করব। এখন ভেবে দেখো তোমরা কি করবা? আমার বিয়ে দেখবা নাকি আমার মরা মুখ দেখবা? সিদ্ধান্ত তোমাদের।
এই কথা বলে নিধি তার রুমে চলে যায়। সে রুমে গিয়েই সীমান্তকে কল দিতে থাকে, কিন্তু সীমান্ত কল এখনও রিসিভ করছে না, কারণ সীমান্তের ফোন পকেটে চাপ লেগে সাইলেন্ট হয়ে যায়, যার ফলে সীমান্ত বুঝতে পারছে না যে কেউ কল দিছে। এদিকে নিধির এরকম কথা শুনে সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত নেয় যে আজকে রাতেই পারিবারিকভাবে নিধি আর সীমান্তের বিয়ে হবে, পরে একসময় বড় অনুষ্ঠান করা হবে। নিধিকে বিয়ের কথা বলতেই নিধি অনেক খুশি হয়ে যায় আর মনে মনে রাখতে থাকে সীমান্তের উপর। নিধি ভাবছে একবার বিয়েটা হয়ে যাক, পরে সীমান্তকে দেখে নিবে। তারপর নিধির পরিবারের সবাই মিলে সীমান্তের বাসায় চলে যায়, কারণ বিয়েটা সীমান্তের বাসায় হবে। অন্যদিকে আমি কলেজ থেকে বের হয়ে আর বাসায় যাইনি। সারাদিন অনেক জায়গায় ঘুরে আতিক আর মায়ের বিয়ের সব ব্যবস্থা করে ফেলছি, যাতে কালকে তাদের বিয়ে দিতে কোনো সমস্যার মুখোমুখি হতে না হয়। আর এইসব করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে আসছে। সারাদিন মোবাইলটাও হাতে নেওয়া হয় নাই, তাই পকেট থেকে ফোনটা হাতে নিতেই চোখ আমার কপালে উঠছে, কারণ মোবাইলে চেয়ে দেখে নিধি কল দিছে 100 বার, আম্মু কল দিছে 40 বার। আব্বু কতবার দিছে তা না হয় নাই বললাম। আমার ফোন যে সাইলেন্ট হয়েছিল আমি বুঝতেই পারি নাই। তখন আমি আম্মুকে কল দিলাম, আর আম্মু কল ধরে, ওই হারামজাদা তুই কোথায় আছিস? আম্মু আমি একটা কাজে আসছিলাম, তার জন্য বাড়িতে আসতে পারি নাই, আর আমার ফোন সাইলেন্ট ছিল, তাই তোমাদের কল ধরতে পারি নাই। আরে রাখ তোর কাজ, তুই যেখানে আছিস 30 মিনিটের মধ্যে বাসায় আসবি। আচ্ছা আমি আসছি, বাসায় কি হয়েছে নাকি? তুই তাড়াতাড়ি বাসায় আয়, তাহলে নিজেই দেখতে পারবি বাসায় কি হয়েছে। কথা বলে আম্মু কলটা কেটে দিল, কিন্তু আমি কিছুতেই বুঝতে পারলাম না আম্মু এইভাবে কেন কথা বলল। আর বাসায় অনেক চিৎকার চেঁচামেচির আওয়াজ শোনা যাচ্ছিল মোবাইলে। আবার নিধিকে কল দিলাম, কয়েকবার সেও কল ধরলো না, মনে হয় রাগ করছে আমার উপর, কারণ পাগলিটাকে আজ সারাদিন কল দিই নাই। আর এইসব কথা ভাবতে ভাবতেই বাসায় চলে আসি। আমি বাসার ভিতর যেতেই আব্বু বলল, সারাদিন কোথায় ছিলে তুমি? আব্বু একটা কাজ ছিল তাই একটু বাইরে ছিলাম। যাও তাড়াতাড়ি এগুলো পরে রেডি হয়ে আসো। আমি তো আব্বুর ব্যবহারে অবাক হয়ে গেছি, কারণ আব্বু কখনো আমার সাথে রাগ করে কথা বলে না। আর তার চাইতে বেশি অবাক হয়েছি বাসায় যখন সবাইকে দেখলাম। তখন আমি বললাম, আব্বু এখন পাঞ্জাবি পরে কি হবে? তোমার আর নিধির বিয়ে এখন, বেশি কথা না বলে তাড়াতাড়ি এগুলো পরে রেডি হয়ে চলে আসো, কাজে এখনই চলে আসবে। আমি আর কিছু বলার সাহস পেলাম না, কারণ আব্বু এমনিতেই রেগে আছে, কিন্তু রেগে থাকার কারণটা এখনো আমার অজানা। আর কারো কাছে কিছু জানতে চাইবেও সে ব্যবস্থাও নাই, কারণ সবাই যে যার মতো ব্যস্ত। তাই আর কিছু না বলে চলে গেলাম আমার রুমে, কিন্তু নিধিকে আসার পর থেকে দেখলাম না, কোথায় আছে কে জানে। আমি রেডি হয়ে রুমে বসে আছি, এমন সময় আমার বোন সারা এসে বলল, ভাইয়া নিচে আসো, সবাই তোমার অপেক্ষা করছে। আসতেছে, কিন্তু এগুলা কি হচ্ছে আমাকে একটু বলবি বোন? কি আবার হবে, তোমার বিয়ে হচ্ছে, বাকিটা বিয়ের পর জানতে পারবে। এখন নিচে আসো তাড়াতাড়ি। কি আর করা, গেলাম নিচে। নিচে গিয়ে দেখি কাজী সহ সবাই চলে আসছে। নিধিকেও খুব সুন্দর করে বউ সাজানো হয়েছে, দেখতে একদম ডানাকটি পরীর মতো লাগতেছে। তারপর আমাকেও নিধির পাশে বসানো হলো, কিন্তু একটা বিষয় খেয়াল করলাম, আমি নিধির দিকে 2-3 বার তাকালেও নিধি আমার দিকে সেভাবে তাকায়নি। আর নিধির চেহারা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে নিধি কোনো বিষয়ে রেগে আছে, কারণ নিধির চেহারায় তখন রাগটা স্পষ্ট ভেসে উঠেছে। কিছুক্ষণ পর কাজী আমাদের বিয়ের কাজ শুরু করলো। তখন কাজী সাহেব আমাকে কবুল বলার জন্য বলে, আমি একটু সময় নিয়ে কবুল বলে দিলাম। তখন কাজী সাহেব নিধিকে বলে কবুল বলতে, আর নিধির সাথে সাথেই কবুল বলে দেয়। মনে হয় কবুল বলার জন্য কোনো কবুল প্রতিযোগিতায় উঠেছে, যে তাড়াতাড়ি বললেই জিতে যাবে। তারপর আমাদের বিয়ে সম্পূর্ণ হয়ে গেল। আমাদের বিয়ের পরে বাইরে থেকে যারা আসছিল তারা খাওয়া দাওয়া করে চলে গেল। আর এতক্ষণ সময় আমি আর নিধি একসাথে বসেছিলাম, কিন্তু নিধি আমার সাথে কোনো কথাই বলেনি। আমি ওর দিকে তাকালি, রাগে চোখে আমার দিকে তাকাই, তাই আমিও ভয়ে কিছু বলতে পারি নাই। সবাই চলে যাওয়ার এখন শুধু আমাদের বাসায় নিধির পরিবারের লোকজন ছাড়া আর কেউ নাই। আর তখন আমার আব্বু বলে, এই তোমরা সবাই এখানে আসো, এখন সীমান্তে বিচার হবে। আমার বিচারের কথা শুনে সোফায় বসা ছিলাম, সেখান থেকে লাফ মেরে দাঁড়িয়ে গেলাম আর বললাম, আমার বিচার মানে কি করছি আমি যে আমার বিচার করবেন? আশেপাশ থেকে আম্মু বলল, তুই মনে হয় জানিস না তুই কি করছিস। তোমার যদি না বলো তাহলে আমি কি করে জানবো যে আমি কি করছি? আর আমার জানা মতে এমন কিছু আমি করি নাই যার জন্য তোমরা আমার বিচার করবা। আমার এইভাবে কথা বলা দেখে আব্বু বলল, তুমি কালকে কোন মেয়েটাকে কাজে অফিসে নিয়ে বিয়ে করতে চাইছো? তোমার সাথে নিধির বিয়ে ঠিক হয়ে আছে, তারপরও তুমি কিভাবে এমন একটা কাজ করতে পারলা? তুমি না নিধিকে ভালোবাসো? আমি তো আব্বুর কথা শুনে ঠাস করে মনে হয় আকাশ থেকে মাটিতে পড়লাম। আমি আবার কোন মেয়েকে বিয়ে করতে যাব? তখন আমি বললাম, এসব মিথ্যা কথা, কে বলেছে এসব আপনাকে? মিথ্যা কথা কেন হবে? নিধি নিজে আমাদের কাছে বলছে।
আব্বুর কথা শুনে আমি নিধির দিকে তাকায় দেখি নিধি কান্না করতেছে। তখন আমি নিধিকে বলি, নিধি তুমি এগুলা কি বলছো? আমি কাল বিয়ে করছি মানে? আর তুমি এই খবর কোথায় শুনলা? তুমি যাকে বিয়ে করবা তার বান্ধবী নিজে আমাকে বলেছে। আর আমি তোমার বন্ধু আতিককেও জিজ্ঞাসা করেছি, সেও বলল তুমি কাজে অফিসে গেছো কি কাজ করতে। তার মানে তুমি কালকে বিয়ে করতে এটা নিশ্চিত? আমি এখন মোটামুটি ধরতে পারছি ভুলটা কোথায় হয়েছে, কিন্তু শিওর হওয়ার জন্য বললাম, আমি যাকে বিয়ে করব তার নামটা কি তুমি জানো? জানলে বলো। জানি, তার মানে হলো মায়া। এইবার আমার হাসি চলে আসলো আর আমি সবার সামনে হু হু করে হাসতে লাগলাম। আর এইভাবে হাসতে দেখে সবাই অবাক হয়ে যায়। তখন আব্বু বলল, তুমি এভাবে হাসছো কেন? আগে আসল কারণটা বলো। নিধি যা বললো তা কি সত্যি নাকি মিথ্যা? সত্যি, কিন্তু কথা বলার আগেই আব্বু, কি তোমার এত বড় সাহস, তুমি অন্য একটা মেয়েকে বিয়ে করবে? আজকে তোমার খবর আছে। বলে আব্বু যখন আমাকে মারতে আসবে তখন আমি বললাম, আব্বু প্লিজ থামেন, আগে আমার কথা পুরোটা শুনুন, তারপর আমার বিচার করেন। বলো, কিন্তু অন্যায় তোমার হলে তোমার খবর আছে আজকে। তারপর আর কি আমি একে একে সারাদিনের সব কাহিনী খুলে বললাম। আর আমার কথা শুনে সবাই মাথা নিচু করে ফেলে। তখন নিধির মা বলল, আমি আগেই বলেছিলাম সীমান্ত এমন কাজ করতেই পারে না। শুধু শুধু নিধির কথা শুনে এত কিছু করতে হলো, আর সীমান্তকে এত কথা শোনাতে হলো। সব দোষ নিধির। এই কথা শুনে নিধি ভ্যা ভ্যা করে কেঁদে দিয়ে বলে, আমি কি জানতাম নাকি ওই মেয়ে আমাকে মিথ্যা বলেছে? আমি জানলে কি আর এমন করতাম নাকি? আমি সব করেছি সীমান্তকে হারানোর ভয়, কারণ ও যদি কিছু করে ফেলে তাহলে আমার কি হবে? এরপর শুধু। তখন আমার আম্মু নিধির মাথায় হাত বুলিয়ে বলে, না মা, তুই কোনো ভুল করিসনি, যা হবার হয়ে গেছে। এখন দুজনে মিলে জীবনটা সুন্দর করে সাজিয়ে নে। আর আমরা যেন সামনের বছরের দাদা দাদি হতে পারি, মনে রাখিস কিন্তু। আম্মুর এই কথা শুনে নিধি লজ্জায় লাল হয়ে যায়, সেখান থেকে চলে যায়। আর আমি চলে যাই ছাদে। ছাদে গিয়ে ভাবতে থাকি কি থেকে কি হয়ে গেল, যেখানে আজ দিনের বেলায়ও তত সুন্দর সিঙ্গেল ছিলাম আর রাত না হতেই হয়ে গেলাম ডাবল। ভাবছিলাম আরও কয়েকদিন সিঙ্গেল লাইফের মজা নিব, কিন্তু ডাইনিটা তার হতেই দিল না। ছাদে একা দাঁড়িয়ে এসব ভাবছিলাম, তখন আমার বোন এসে বলল, কি রে ভাই, আজ রাত কি ছাদেই পার করবা নাকি? কয়টা বাজে সে খেয়াল আছে? তাড়াতাড়ি রুমে যাও, ভাবি তোমার অপেক্ষা করছে। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি 12:30 বাজে, তাই রুমের দিকে যেতে লাগলাম। আর ভাবছি নিধিকে একটু মজা দেখাবো, তাই বুকের সাহস নিয়ে ঢুকলাম রুমে ঢুকে দেখি পুরো রুম ফুল দিয়ে সাজানো, আর খাটের মাঝে বসে আছে নিধি। আর আমাকে দেখে নেমে এসে সালাম করলো আর বলল, অজু করে আসো, একসাথে নামাজ পড়ে নি। তারপর আমি অজু করে এসে দুজন একসাথে নামাজ পড়ে নিলাম। আর নামাজ পড়ে আমি খাটে বসতে নিধি আমাকে জড়িয়ে ধরে আর বলে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি। ঠিক আছে, দিলাম ক্ষমা করে। তাহলে এখন আমাকে আদর করো, আমার না খুব আদর আদর পাচ্ছ। আমি এখন কিছুই করতে পারবো না, সরো, আমি ঘুমাবো। নিজে আম্মু কি বললে ভুলে গেছো? আদর না করলে তাদের কথা কেমনে রাখবো? আমি কিছু জানি না, তুমি কিভাবে তাদের কথা রাখবে আমি কিছু করতে পারবো না। আমার কথা শোনার সাথে নিধি রেগে যায় আর আমাকে বিছানায় ফেলে দিয়ে আমার উপরে শুয়ে বলে, ঠিক আছে, তোমার কিছু করতে হবে না, যা করার আমি করছি। আজকে আর কোনো বাধা মানবো না, সব কিছু নিজের করে নিব। আরে আরে কি করছো? আমাকে কিছু বলতে না দিয়ে নিধি বলল, চুপ, একদম চুপ। তোমার গল্পের নাম কি দিয়েছো? ভয়ঙ্কর রাগী রংবাজ সিনিয়র চাচাতো বোন, তাই না? এখন আমি তোমার ভয়ঙ্কর রাগী রংবাজ সিনিয়র বউ, আর রংবাজ বউ এখন তোমার সাথে রংবাজি করবে। এই কথা বলে নিধি সীমান্তের উপর ঝাঁপিয়ে পড়ে রংবাজি করতে, আর বাকিটা ইতিহাস।